Hi everyone, this is আরাবুল রহমান. Dear students, আজ একটা নতুন ক্লাস স্ট্র্যাটেজিকের নতুন পর্ব, বিভিন্ন পুরস্কার ও সম্মান. আমি তোমাদের কয়েকদিন খেলাধুলোর ক্লাস করেছি, খেলাধুলোর উপর থেকে 3টে ক্লাস করেছিলাম. আই হোপ তোমাদের সেখানে আমি অলমোস্ট সমস্ত কভার চ্যাপ্টার করে ফেলেছি. সো এখানে দেখো আজকের ক্লাসে আমরা একটা নতুন টপিকের উপরে ক্লাস করব, যে টপিকটা হচ্ছে পুরস্কার অ্যান্ড সম্মান. অর্থাৎ বিভিন্ন অ্যাওয়ার্ডের উপর থেকে আমরা দেখেছি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, বিভিন্ন তোমার হচ্ছে যে সম্মান দেওয়া হয় তার উপর থেকেও পরীক্ষায় প্রশ্ন এসে থাকে. তো এই ক্লাসটা কিন্তু খুবই একটা জরুরি ক্লাস হতে চলেছে, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস. এই যে আমি পরপর 5টা ক্লাস করছি, এই 5টা ক্লাস থেকে কিন্তু বেশি প্রশ্ন এসে থাকে. ওকে ডিয়ার স্টুডেন্টস, তো শুরু করি. আমি ক্লাসটি সাউন্ড আসছি. ওকে, ঠিক করে দেওয়া হবে, চাপ নেওয়ার কিছু নেই. আই থিঙ্ক নাও ইজ গুড অল. দেখো, এই ক্লাসটাকে আমি দুটি পার্টে ভাগ করি. আমি যে কোনো ব্যাচেই ক্লাস করি বা যেখানেই করি, এই ক্লাসটাকে আমি দুটি পার্টে ভাগ করে থাকি. দুটি পার্ট, একটা হচ্ছে প্রথম দিনের যে ক্লাস, সেটাতে বিভিন্ন কিছু মানে হচ্ছে অ্যাওয়ার্ড এবং বিভিন্ন সম্মান দিয়ে ক্লাস থাকে. পরের দিনের ক্লাসে গিয়ে কিছু অন্যান্য দিয়ে আমি ক্লাসটা করে থাকি. তো মেজর আমাদের যেগুলো জেনে রাখতে হবে, দেখো অ্যাওয়ার্ড এবং সম্মানের কিন্তু শেষ নেই, প্রচুর অ্যাওয়ার্ড অ্যান্ড সম্মান আছে. আমি প্রথমে একটু কথা বলি যাতে সকলে যুক্ত হয়ে যেতে পারে, তারপরে আমি ক্লাসটা শুরু করব. বিভিন্ন অ্যাওয়ার্ড অ্যান্ড সম্মান আছে, কিন্তু তার ভিতরে আমাদের মেজর যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমরা একটু বেশি ডিটেলসে পড়বো. যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলোই বেশি ডিটেলস পড়বো. বাকিগুলো আমরা এমসিকিউ এর মাধ্যমে সলভ করব. সো আই হোপ সকলে যুক্ত হয়ে গেছো. গুড ইভিনিং সকলকে. কৃষ্ণা, সোনা, আলী বিশ্বাস, গুড ইভিনিং. চলো শুরু করি আজকের ক্লাস. 10 নম্বর পর্ব দেখতে দেখতে আমরা করে ফেলছি. প্রথমে আমরা যে জিনিসটাতে আসবো, পুরস্কার ও সম্মান, সেটা আমাদের দেখতে গেলে প্রথমে দেখতে হবে বিভিন্ন পুরস্কার বা বিভিন্ন সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়, তাই না? কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বিভিন্ন সম্মান, বিভিন্ন পুরস্কার, আমাদের প্রথমে এই যে জিনিস সেটা আমাদের জানতে হবে. তার জন্য আমি কিছু এখানে বিভিন্ন পুরস্কার ও সম্মান দিয়ে রেখেছি. পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে যে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, কোন সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়. তোমরা নিশ্চয়ই যারা এমসিকিউর প্র্যাকটিস করেছো বা যারা একটু এমসিকিউ নিয়ে ঘাটাঘাটি করেছো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নিয়ে, তারা কিন্তু এগুলো দেখেছো যে বিভিন্ন এর থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, কালিদাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়, তারপরে হচ্ছে তোমার কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়, আসে. তো চলো আমরা প্রথমে কিছু সম্মান পুরস্কার দেখে রাখি. মেজর যে সম্মান পুরস্কারের ক্লাসগুলোতে আমরা ফোকাস করব, তার আগে আমাদের সম্মান ও পুরস্কার আমি কিছু ক্যাটাগরি রেখেছি. প্রথম চলচ্চিত্র, সাহিত্য, বিজ্ঞান প্রযুক্তি, সঙ্গীত এবং শান্তি. প্রথমে এখানে আছে সাহিত্য, লিটারেসি. এই ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার ও সম্মানগুলো কি কি, তার সাথে চলচ্চিত্র. প্রথমে যে জিনিসটা রাখবো চলচ্চিত্র ক্লাসটা আজকে আমি করাবো না, চলচ্চিত্রটা আজকের টপিকটাও তবু আমরা এখানে জেনে রাখবো. দেখতে পাচ্ছি শিবানী, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি অবশ্যই. চলো, অস্কার পুরস্কার বা এটাকে আমরা একাডেমিক অ্যাওয়ার্ডও বলে থাকি. অস্কার বা একাডেমি, এটা কালকে আমরা বা পরের দিনের ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব. তো অস্কারটা তোমাদের জানা নিশ্চয়ই, যে অস্কার পুরস্কার বা একাডেমি পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার, ফিল্ম ফেয়ার, গোল্ডেন গ্লোব, এগুলো হচ্ছে কোন ক্ষেত্রে দেওয়া হয়? এগুলোকে প্রদান করা হয়ে থাকে কোন ক্ষেত্রে? চলচ্চিত্র ক্ষেত্রে প্রদান করা মেজর কিছু অ্যাওয়ার্ড এগুলো. নেক্সট হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার. এটা হচ্ছে সাহিত্য ক্ষেত্রে প্রদান করা যে সমস্ত অ্যাওয়ার্ড বা সম্মান, সেগুলোর মধ্যে জ্ঞানপীঠ হচ্ছে একটা কি? জ্ঞানপীঠ হচ্ছে একটা পুরস্কার. এটা কেমন পুরস্কার? জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতে প্রদান করা সব থেকে সর্বোচ্চ যে পুরস্কার বা সব থেকে উচ্চ পুরস্কার যেটা, সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার. এরপরে সাহিত্য একাডেমি, ব্যাস সম্মান, এটা কিন্তু আবার সম্মান আলাদা বিষয়, সম্মান আর পুরস্কার কিন্তু আলাদা বিষয়. হ্যাঁ, ব্যাস সম্মান, ম্যান বুকার পুরস্কার আন্তর্জাতিক ক্ষেত্রে প্রদান করা হয় ইংরেজি সাহিত্যে, এবং সরস্বতী সম্মান, এগুলো হচ্ছে সবে সাহিত্যে প্রদান করা হয়. এখান থেকে কোনটা থেকে বলো তো প্রশ্ন আসে? কোনটা আমরা একটু বেশি করে জেনে রাখবো, ভুলবো না. সেটা হচ্ছে ব্যাস সম্মান, ম্যান বুকার, সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়. জ্ঞানপীঠ সাহিত্য একাডেমি থেকে প্রশ্ন তেমন আসবে না, ক্ষেত্রে যদি প্রশ্ন আসতে পারে ব্যাস সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়, ম্যান বুকার এবং সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে. তো ইটস সাহিত্য ক্ষেত্রে ব্যাস সম্মান ও সরস্বতী সম্মান কে কে বিড়লা ফাউন্ডেশন প্রদান করে থাকে. এগুলো নিয়ে আমরা পরে আলোচনায় আসছি. নেক্সট প্রশ্ন,
নেক্সট দেখো শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার। বিজ্ঞান প্রযুক্তির এখানে যে কটি দেওয়া আছে না, শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, কলিঙ্গ পুরস্কার, বিসি রায় পুরস্কার, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কোন ক্ষেত্রে প্রদান করা হয় দেখো, এরকম কিন্তু এরকম লিস্ট করে কেউ দেবে না, তোমার কোনো টিচার পশ্চিমবঙ্গে এমন সুন্দর করে দেবে না। আমি এখানে তোমাদের এত সুন্দর করে দিয়েছি, এরপরেও যদি তোমরা বলো স্যার যে এগুলোর মধ্যে আপনি আরো ভালো করে করে দিন, সো আমি সেখানে অপারক, এর থেকে ভালো আমি বেটার আর করতে পারছি না। যতটা আমি পেরেছি ততটা আমি এখানে বেস্ট বেছে বেছে এনেছি। এর মধ্যে আমি আলাদা করে কোনোটা আমি আলাদা করে দাগ দিয়ে দিচ্ছি না, আমি যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে বা আসতে পারে এমন কিছু মুখে বলে দিচ্ছি। যেমন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানী আবিষ্কারের ক্ষেত্রে এগুলোকে দেওয়া হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো থেকে এটাকে প্রদান করা হয়। কারা প্রদান করে? ইউনেস্কো। এগুলো পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করব। নেক্সট এখানে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে এই সমস্ত পুরস্কার প্রদান করা হয়। নেক্সট হচ্ছে গ্ল্যামি পুরস্কার, খুবই পরীক্ষায় আসে গ্ল্যামি পুরস্কার। এটা প্রদান করা হয়ে থাকে সঙ্গীত ক্ষেত্রে। গ্র্যামি কোথায় দেওয়া হয়? সঙ্গীত ক্ষেত্রে। আর গ্ল্যামি অ্যাওয়ার্ড সম্পর্কে একটা তথ্য মনে রাখো তোমরা নিশ্চয়ই, সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্করের নাম নিশ্চয়ই শুনেছো, তিনি একজন সেতার বাদক ছিলেন। এই গ্ল্যামি অ্যাওয়ার্ডটা প্রথম পেয়েছিলেন কে? পণ্ডিত রবিশঙ্কর প্রথম পেয়েছিলেন। এগুলো নিয়েও আলোচনা হবে, সো এখানে আমি এটা লিখে দিচ্ছি, গ্ল্যামি অ্যাওয়ার্ড প্রথম কিন্তু পায় পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট পোলার মিউজিক পুরস্কার, বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড, এগুলো দেওয়া হয়তো সঙ্গীত ক্ষেত্রে। নেক্সট হচ্ছে শান্তি ক্ষেত্রে প্রদান করা কিছু পুরস্কার, যেমন হচ্ছে ইন্দিরা গান্ধী পুরস্কার, গান্ধী পুরস্কার, নেহেরু পুরস্কারটাকেও আমরা ধরতে পারি, আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে নেহেরু পুরস্কার। সো তেমনই গান্ধী শান্তি পুরস্কার, এটা একটা আন্তর্জাতিক পুরস্কার, কিন্তু গান্ধী শান্তি পুরস্কারটা আন্তর্জাতিক পুরস্কার, এটা ভারত থেকে নয় কিন্তু, প্রদান করা হয় না কিন্তু। এটা কি পুরস্কার? এটা একটা আন্তর্জাতিক পুরস্কার কিন্তু, গান্ধী শান্তি পুরস্কার, এন্ড এটাকে শান্তি ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। মনোযোগ দিয়ে শুনবে আর এগুলোকে সবই নোট করবে, তোমরা সবই নোট করবে, আমি পিডিএফ দেবো অবশ্যই, তাছাড়া তোমরা নোট করো এই জিনিসগুলো। নেক্সট দেখো পুরস্কার ও সম্মানের ক্ষেত্রে নেক্সট যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে ক্রিয়া ক্ষেত্র। ক্রিয়া নিয়ে এতদিন আমরা ক্লাস করেছি তো ক্রিয়া নিয়ে ক্লাস। তো ক্রিয়া সম্বন্ধে তোমাদের ক্লাসে আমি নিশ্চয়ই বলেছিলাম, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কারের সেখানে জিকির আমি করেছিলাম, সেখানে সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। তো এখানে দেখো প্রথম যে জিনিসটা আসছে সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার, তারপরে আসছে অর্জুন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, মাওলানা আবুল কালাম আজাদ ট্রফি, এগুলো আছে। এর মধ্যে দ্রোণাচার্য পুরস্কারটা থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে যে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়। এটা ক্রীড়া ক্ষেত্রে প্রদান করা হয়, কিন্তু ক্রীড়া ক্ষেত্রে একটা আলাদা দিকে, কোনো প্লেয়ারকে এটাকে দেওয়া হয় না। এটা কাকে দেওয়া হয়? দ্রোণাচার্য তোমরা শুনেছো নিশ্চয়ই, তিনি কৌরব ও পাণ্ডবদের প্রশিক্ষক ছিলেন, যুদ্ধ প্রশিক্ষক ছিলেন, তাই না? সো মনে রাখবে দ্রোণাচার্যর নাম যারা নিশ্চয়ই শুনেছে, বা দ্রোণাচার্য কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি একজন প্রশিক্ষক ছিলেন। সো তেমনি এই কারণে কিন্তু দ্রোণাচার্য পুরস্কার থেকে প্রদান করা হয়ে থাকে ক্রীড়া প্রশিক্ষক, কোচ যারা হয়ে থাকেন। বিভিন্ন খেলায় কোচ থাকে, তো বলেছিলাম আমাদের ভারতের যিনি ফুটবল কোচ কে আছে বলো, ফটাফট বলো। আকাশ পাল, সাহানি খাতুন। ভারতের ক্রিকেট কোচ, ভারতের ফুটবল কোচের দায়িত্বে কে আছেন? ভারতের হকি কোচের দায়িত্বে কে আছেন? একদমই লিখে দিয়েছিলাম তোমাদের খেলার দিনে, খেলাধুলোর যেদিন ক্লাস করেছিলাম, 2 থেকে 3টে ক্লাস আগের কথা, বলে ফেলো দেখি। না, আকাশ পাল ভুল হয়ে গেল। কল্যাণ চৌবে বলছো। কল্যাণ চৌবে কি বলেছিলাম? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান। উনি কে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান। তাপসী সাহা, ভুলে গেছি। কত ইজিলি বলে দিলে যে আমি ভুলে গেছি, খুবই ইজিলি বলে দিলে, তাই না? এত মেহনত করে এত সুন্দর করে এত কিছু দেওয়ার আমার কোনো মানে হয়? চাইলে তো আমি মুখে বলে এমসিকিউ করে বেরিয়ে যেতে পারতাম। কেন? যাতে তোমাদের বোঝার সুবিধার্থে হয় বা বুঝতে পারো, যাতে এই কারণে দেওয়া হচ্ছে, তাও যদি না বলতে পারো। মনীষা মালিক বলছে ক্রেগ ফুলটন, ভেরি গুড। ক্রেগ ফুলটন কে ছিলেন? ইনি একজন দক্ষিণ আফ্রিকার একজন হকি খেলোয়াড় ছিলেন। তিনি হচ্ছেন আমাদের ভারতের বর্তমান হকি কোচ ক্রেগ ফুলটন। আর ভারতের যিনি ফুটবল কোচ তিনি কে? ক্রোয়েশিয়ান ফুটবলার ইগর স্টিম্যাচ। ইগর স্টিম্যাচ হচ্ছে ভারতের একজন ফুটবল মানে প্রধান ফুটবল কোচ। আর যিনি আমাদের ভারতের ক্রিকেট কোচ তিনি কে? তিনি হচ্ছেন রাহুল দ্রাবিড়। আরে দেবিকা, দেখছি সকলের কমেন্ট আমি পড়া, এখানে দেখো ক্লাসে ফোকাস করবো না, তোমার কমেন্টটা পড়বো। তুমি করো, সকলের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, যখন প্রয়োজন মনে হবে তোমার কমেন্টটা পড়ার আমি অবশ্যই পড়বো, ঠিক আছে? তো মনে রাখবে, এগুলো মনে রাখার বিষয়। এগুলো যদি না মনে রাখতে পারো, 2 থেকে 3টে দেখো, 2 থেকে 3টে ক্লাস 2বার থেকে 3বার দেখো, ঠিক আছে? পরে একটা দেখি,
দেখো মেজর এই তাহলে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ক্রিয়া প্রশিক্ষণের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। কি ক্রিয়া প্রশিক্ষণের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এই দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট হচ্ছে অর্জুন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এখানে একটা জিনিস মনে রাখবে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটা হচ্ছে আমাদের ভারতের ক্রীড়া জগতে প্রদান করা সর্বোচ্চ পুরস্কার। এটার আগে একটা অন্য নাম ছিল, সেগুলো নিয়ে পরে আমি আসছি। নেক্সট হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ ট্রফি। এটা একটা অনেকের কাছে নতুন কোনো ট্রফির নাম মনে হবে। এই নতুন ট্রফিটা এটা হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ ট্রফি। এটা ক্রীড়া ক্ষেত্রে দেওয়া হয়। মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস আর্থ, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস আর্থ এগুলো দেওয়া হয়ে থাকে সৌন্দর্যের প্রতীক। এগুলো হচ্ছে সৌন্দর্যের ক্ষেত্রে দেওয়া হয় কিছু অ্যাওয়ার্ড। নেক্সট হচ্ছে গোল্ডম্যান প্রাইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা এসে থাকে। গোল্ডম্যান প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? এনভায়রনমেন্টের ক্ষেত্রে, পরিবেশের ক্ষেত্রে এগুলোকে দেওয়া হয়। স্যার হ্যাঁ, গৌতম গম্ভীরকে কোচ করা হবে। হি ইজ নট কারেন্ট টাইম কোচ, ইন্ডিয়ার বর্তমান কোচ নয়। বর্তমান যে আছে তার কথা আমি বলেছি, সেটা যখন তিনি হবেন তখন তোমরা বলবে। খবরটা আমিও জানি, কিন্তু তিনি বর্তমানে তো নেই। তিনি টি-20 ওয়ার্ল্ড কাপ যতদিন চলবে ততদিন পর্যন্ত রাহুল দ্রাবিড় কোচ আছেন ভারতীয় ক্রিকেট টিমের। ততদিন পর্যন্ত তিনি কোচ, মানে আমার কাছে কোচ, তোমার কাছেও কোচ। যিনি তখন চেঞ্জ হয়ে যাবেন, সে গৌতম গম্ভীর হোক, যুবরাজ সিং হোক, মহেন্দ্র সিং ধোনি হোক, তখন যিনি কোচ হবেন তখন কোচ। ঠিক আছে, একটা সিম্পল জিনিস নিয়ে বেশি পাকিও না, সিম্পল জিনিস। তিনি বর্তমানে কোচ এখনো নিযুক্ত হননি, নিযুক্ত হলে তখন বলবে তোমরা। পরে দেখি পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে পুলিৎজার পুরস্কারটা। নেক্সট হচ্ছে পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র, বীর চক্র, কীর্তি চক্র। এগুলোকে আমরা সবগুলোকে বলবো সম্মান। এগুলো কি হচ্ছে? এগুলো কিন্তু কোনো পুরস্কার নয়, এগুলো হচ্ছে সম্মান। বীর চক্র, পরমবীর চক্র, অশোক চক্র, এগুলো হচ্ছে মহাবীর চক্র, এগুলো হচ্ছে এক একটা সামরিক সম্মান। এগুলোকে যুদ্ধক্ষেত্রে বলিদানের জন্য বা যুদ্ধক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে এই সমস্ত পুরস্কারগুলি। নেক্সট হচ্ছে কালিদাস সম্মান, সঙ্গীত ক্ষেত্রে এবং থিয়েটার এবং শাস্ত্রীয় যে সঙ্গীত সেই ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে কালিদাস সম্মান। পরীক্ষায় এসে থাকে কালিদাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট অ্যালবে পুরস্কার এবং লীলাবতী পুরস্কার গণিত ক্ষেত্রে দেওয়া হয়। সো এখান থেকে প্রথম স্লাইড থেকে তোমরা কি বুঝলে? এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে, প্রচুর প্রশ্ন হতে পারে। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়, গোল্ডম্যান প্রাইজ কোন ক্ষেত্রে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে, এইগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এমনকি আমরা দেখেছি যে পরমবীর চক্র কোন ক্ষেত্রে প্রদান করা হয়, এটা থেকেও প্রশ্ন এসেছে তো পরীক্ষায়, যে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার বা সর্বোচ্চ সম্মান কোনটি, সেটাও কিন্তু পরীক্ষায় এসেছে। তো এগুলো হচ্ছে বিষয়। এছাড়া আরো অনেক পুরস্কার সম্মান আছে, ভারতরত্ন, তারপরে হচ্ছে পদ্ম পুরস্কার, নোবেল পুরস্কার ইত্যাদি আছে, আরো অনেক কিছু। সেগুলো অনেকগুলো ক্ষেত্রে প্রদান করা হয়। এখানে সেগুলো থেকে প্রশ্ন তেমন আসে না, কোন ক্ষেত্রে প্রদান করা হয় এমন ভাবে প্রশ্ন সেগুলো থেকে আসে না। যেগুলো থেকে আসে সেগুলোই দিয়ে দিলাম এখানে। নেক্সট চলো পরের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নোবেল পুরস্কার। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নোবেল বিষয়টা। যারা একদমই নতুন আছে তারা জেনে রাখো যে নোবেল পুরস্কারটা কি। নোবেল পুরস্কারটা হচ্ছে পৃথিবীর মধ্যে কিছু 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 ক্ষেত্র আছে, সাহিত্য, তারপরে হচ্ছে তোমার অর্থনীতি, শান্তি ক্ষেত্র এবং তোমার হচ্ছে পদার্থবিদ্যা, এরকম 6টি ক্ষেত্র আছে। এই 6টি ক্ষেত্রে একটা বিশেষ কৃতিত্বের জন্য তাদেরকে কিন্তু নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে। এই পুরস্কারটা একটা ব্যক্তির জন্য সফলতা পেয়েছিল। কোন ব্যক্তি বা এই নোবেল পুরস্কারটা আসলে কি? চলো দেখে রাখি নোবেল পুরস্কারটা আসলে কি। প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নোবেল পুরস্কার ডিনামাইট আবিষ্কর্তা আলফ্রেড নোবেলের নামে নামাঙ্কিত। নোবেল পুরস্কারটা কার নামে নামাঙ্কিত? ডিনামাইটের আবিষ্কর্তা আলফ্রেড নোবেল। ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন? আলফ্রেড নোবেল। ইনি একজন ছিলেন সুইডিশ বিজ্ঞানী। কোথাকার বিজ্ঞানী? সুইডেনের বিজ্ঞানী ছিলেন। সেই আলফ্রেড নোবেল তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। এবং পরবর্তীতে তার মৃত্যুর পর থেকে কিন্তু এই আলফ্রেড নোবেলের নামে নামাঙ্কিত একটা পুরস্কার প্রচলিত হয়েছিল। সেই পুরস্কারটার নাম কি? সেটার নাম হচ্ছে নোবেল পুরস্কার। এবারে দেখো এই নোবেল পুরস্কারটা প্রথম কবে প্রদান করা হয়েছিল? আমি এখানে মুছে দিচ্ছি পড়তে সুবিধা। নোবেল পুরস্কারটাকে প্রথম প্রদান করা হয়েছিল কবে? 1901 সালে। সালটা মনে রাখতে তাহলে আরো সহজ হয়ে গেল, সালটা মনে রাখা আরো সহজ হয়ে গেল তো। 1901 সালে, কোনো আজে বাজে সাল নয়। 1978, 1959, 1962 এরকম কোনো বিষয় নয়। 1901 মানে 1900 সাল থেকে এক অ্যাড করবে। 1901 সালে প্রদান করা হয়েছিল প্রথম নোবেল পুরস্কারটি। প্রথম যে নোবেল পুরস্কারটিকে প্রদান করা হয় কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়েছিল বলতো? নোবেল পুরস্কার প্রথম
5টি ক্ষেত্রে প্রদান করা হয়। কি কি ক্ষেত্র? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তি। পদার্থ, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তি, এই 5টি বিভাগে কিন্তু প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। এখানে বাদ গেছে একটি ক্ষেত্র। কোন ক্ষেত্র? ক্ষেত্রটির নাম হচ্ছে ইকোনমিক্স, অর্থনীতির ক্ষেত্র। অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল 1969, 1959 সাল। সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে সালটা। কে পেয়েছিল এটা থেকে সেমন প্রশ্ন পরীক্ষায় আসে না, কিন্তু কবে দেওয়া হয়েছিল প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার এটা থেকে প্রশ্ন পরীক্ষায় আমরা দেখেছি আসে। সো প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কারটা পরিচালনা হয়েছিল কবে? 1969 সালে। 1969 সালে মেজর বিভিন্ন কিন্তু কাজ হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে এই অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছিল এই বছর। এখানে এসে কিন্তু 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়ে যায়। 6টি ক্ষেত্র কি কি? রসায়ন, পদার্থবিদ্যা, চিকিৎসা, সাহিত্য, শান্তি অ্যান্ড অর্থনীতি। পরীক্ষায় একটা প্রশ্ন কিন্তু এসে থাকে, এখান থেকেও প্রশ্ন হয়। কেমন প্রশ্ন? 5টি বা 4 অপশন, তোমাদের 4টি থাকে পরীক্ষার প্রশ্নর অপশন থাকে 4টি। 4টির ভিতরে এরকম বলে দেয়, প্রশ্ন এরকম ধরনের হয়ে থাকে যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় না, বলে তোমাকে 3টে ক্ষেত্র দিতে পারে এবং একটা অন্য ক্ষেত্র দিতে পারে। ক্ষেত্রটা কি? প্রশ্নে কি রকম থাকতে পারে তাও বলে দিচ্ছি। ক্ষেত্রটার নাম থাকতে পারে গণিত, ম্যাথামেটিক্স। তো মনে রাখবে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে কিন্তু প্রদান করা হয় না নোবেল পুরস্কার। এরকম ভাবে প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এবারে দেখো পরের যে জিনিসটা, সমস্ত ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করার দায়িত্বে থাকে সুইডিশ নোবেল কমিটি। সুইডেনের রাজধানী কি বলতো? দেখি কে বলতে পারে। বলো বলো। সুইডেনের রাজধানীর নাম স্টকহোম। কৌশিক ঘোষ, ভেরি গুড। রিমা মন্ডল, অনেক পিছিয়ে আছো রিমা। এটা কি? লন্ডন, এটা মানে ধারে কাছে হওয়ার জায়গা থেকে। তো তুমি স্টকহোমের জায়গায় হয়তো হেলসিঙ্কি বা অসলো বলে দিতে, তবু মানা যেত, কিন্তু তুমি একদম লন্ডন চলে গেছো। লন্ডন ইংল্যান্ডের রাজধানী। চলো এখানে বিষয়টা কি? সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম, তাই তো? সেই স্টকহোম থেকে কিন্তু প্রদান করা হয় সুইডিশ এই তোমার হচ্ছে একাডেমি নোবেল কমিটি সেখানে আছে। সুইডিশ একাডেমি অফ সায়েন্স বলে একটা কমিটি আছে, তারা প্রদান করে থাকে সমস্ত ক্ষেত্রে নোবেল। কিন্তু 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 এখানে একটা প্রশ্ন আছে। সমস্ত ক্ষেত্র বলতে একটা ক্ষেত্র বাদ। কোন ক্ষেত্র? গেস করো কোন ক্ষেত্র? সেটা হচ্ছে শান্তি, পিস। পিস বা শান্তি। শান্তি ক্ষেত্রে নোবেলটা প্রদান করে থাকে সুইডেনেরই এক প্রতিবেশী দেশ, নাম কি? নরওয়ে। এগুলোকে আমরা স্ক্যান্ডিনেভীয় দেশ বলে থাকি। সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এগুলোকে আমরা বলে থাকি স্ক্যান্ডিনেভীয় দেশ। সো এখানে এই নরওয়ে হচ্ছে সুইডেনের প্রতিবেশী দেশ। সেই নরওয়ের রাজধানী অসলো। নরওয়ের রাজধানী কি? অসলো। সেই নরওয়েজিয়ান নোবেল কমিটি বা অসলো থেকে এটাকে প্রদান করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসে যে শান্তিকে নোবেল পুরস্কার কারা প্রদান করে থাকে, এরকম ভাবে প্রশ্ন পরীক্ষায় পেয়ে থাকি। সো শান্তি বা পিস এই ক্ষেত্রে কিন্তু নোবেলটা প্রদান করবে কারা? স্যার কেন এমন হয় বলতে পারবো না, এটা আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে আমি এটা বলতে পারি যে এই ক্ষেত্রে কিন্তু প্রদান করে থাকে অসলো থেকে এটাকে প্রদান করা হয়ে থাকে। তো শান্তিতে অসলো। নেক্সট প্রশ্ন দেখি। চলো এবারে একটা মেজর জিনিস আসি, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। আমাদের ভারত থেকে অনেকে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, অনেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারত থেকে। সো ভারতের থেকে নোবেল পুরস্কার এবং ভারতীয় বংশোদ্ভূত হিসাবে অন্যান্য দেশে বসবাসকারীদের মধ্য থেকেও অনেকে নোবেল পুরস্কার পেয়েছে, বা অন্য দেশের নাগরিক তিনি ভারতে এসে বসবাস করতেন এমন ব্যক্তিরাও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন ভারত থেকে। এখানে যে মেজর জিনিস বা যেগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আমাদের তুলে থাকে সেগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? পরীক্ষায় একটা পড়ে থাকে প্রশ্ন, কবে পেয়েছিলেন? 1913 সালে। কেন পেয়েছিলেন? সং অফারিংস, গীতাঞ্জলি রচনার জন্য তিনি পেয়েছিলেন সাহিত্যে নোবেল পুরস্কার। অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট গাই যিনি পুরো সমগ্র এশিয়ার মধ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কে পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সমগ্র এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি হিসাবে নোবেল পুরস্কার সাহিত্যে কে পেয়েছিলেন? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগর। অ্যান্ড কবে সেটা হচ্ছে 1913 সালে। সো এখানে তোমাদের যদি বলা হয় কে কবে নোবেল পুরস্কার পেয়েছিল তার সাল কি স্যার পড়তে হবে? অনেকের প্রশ্ন থাকে, অবশ্যই পড়তে হবে। কাদের কাদের সাল মনে রাখবে আমি বলে দেবো, লাস্টে বলে দেবো। তো 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কি জন্য? গীতাঞ্জলি রচনার জন্য।
পরবর্তীতে চন্দ্রশেখর ভেক্টর রমন, যাকে আমরা সিভি রমন পেয়ে থাকি। তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যে কোনো পরীক্ষার তুলে দেখো, যে কোনো, সেটা এসএসসি, সিএইচএসএল, সিজিএল, রেল, এনটিপিসি, আরআরবি, যে কোনো পরীক্ষার প্রশ্ন হতে পারে, সেখানে তোমরা এইটা থেকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে ওখান থেকে পাবেই পাবে। চন্দ্রশেখর ভেক্টর রমন কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কবে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়, সিভি রমন কি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, ফার্স্ট পদার্থবিদ্যায় কে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এগুলো থেকে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে ওখান থেকে কিন্তু দিয়ে থাকে। তো সিভি রমনের নামটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এই সিভি রমন তিনি হচ্ছেন ভারতের থেকে প্রথম ব্যক্তি যিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। অ্যান্ড সেটা কবে, সেটা হচ্ছে 1930 সালে। এবার 1930 সালে পেয়েছিলেন, তার পেছনে একটা কারণ ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে তিনি 1928 সালের 28শে ফেব্রুয়ারি একটা বিশেষ কাজ করেছিলেন। কি কাজ করেছিলেন? আলোর বিক্ষেপণের ক্ষেত্রে একটা এফেক্ট আবিষ্কার করেছিলেন, যেটার নাম ছিল রমন এফেক্ট। আলোর বিক্ষেপণের ক্ষেত্রে রমন এফেক্ট আবিষ্কারের জন্য তাকে কিন্তু দেওয়া হয়েছিল এই নোবেল পুরস্কারটি। আর রমন এফেক্টটা তিনি কবে আবিষ্কার করেছিলেন? 1928 সালের 28শে ফেব্রুয়ারি। অ্যান্ড 28শে ফেব্রুয়ারি ওই দিনটাকে ভারত সরকার সম্মানার্থে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে কিন্তু পালন করে থাকে। ঠিক তার 2 বছর পরে 1930 সালে এসে সিভি রমন তিনি পদার্থবিদ্যায় প্রথম ভারতের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন। পরেরটা হরগোবিন্দ খুরানা, ইনি একজন আমাদের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাসিন্দা ছিলেন। ইনি একজন ইউএসএ এর বাসিন্দা ছিলেন। কোথাকার বাসিন্দা ছিলেন? ইউএস এর বাসিন্দা ছিলেন। এই হরগোবিন্দ খুরানা ডিএনএ কোড আবিষ্কারের জন্য চিকিৎসা শাস্ত্রে 1968 এখানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়া মাদার টেরেসা, ইনি ছিলেন জন্মসূত্রে একটা অন্য জায়গার, কিন্তু নাগরিক সূত্রে আমাদের ভারতীয়। মাদার টেরেসা নাগরিক সূত্রে আমাদের ভারতীয় ছিলেন, কিন্তু জন্মসূত্রে অন্য স্থানে ছিলেন। কোথাকার ছিলেন? তৎকালীন সময় যুগোস্লোভিয়া বলে একটা প্রদেশ ছিল। যখন ইউরোপের, তখন সার্বিয়া, বর্তমানে সেটা ভেঙে অনেক দেশ হয়েছে, সার্বিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, এরকম অনেকগুলো দেশ হয়েছে সেখান থেকে ভেঙে। কিন্তু একটা সময় যুগোস্লোভিয়া বলে একটা প্রদেশ ছিল, সেই যুগোস্লোভিয়া প্রদেশের অন্তর্গত তিনি বাসিন্দা ছিলেন। ওকে, এই মাদার টেরেসা। অ্যান্ড মাদার টেরেসা আমরা জানি তার ভারতে প্রচুর তিনি কাজকর্ম করেছিলেন। এন্ড মাদার টেরেসাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1979। এই সালটা তোমাকে একটু মনে রাখতে হবে। এখানে কয়েকটা সাল তোমাকে মনে রাখতে হবে, যেমন একটা সাল মাদার টেরেসা কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন, পদার্থবিদ্যায় কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন সিভি রমন, আর রবীন্দ্রনাথ ঠাকুর কবে পেয়েছিলেন, এগুলো মনে রাখতে হবে। চিকিৎসা শাস্ত্রে হরগোবিন্দ খুরানা পেয়েছিলেন, কিন্তু তার সালটা অতটা ইম্পর্টেন্ট না, তবে তোমাদের এখানে মনে রাখতে পারলে আরো ভালো। কিন্তু সকলের তো মনে থাকবে না, কারণ গত 2 দিন আগে আমি একটা বলে দিলাম যে ভারতের কোচ কে কে আছেন, কোচের নাম মনে রাখতে পারছো না, সাল কি করে মনে রাখবে? তাই তো। তো সেটা তোমার বিষয়, তুমি কতটা কিভাবে তোমার মাথায় ঢোকাবে। দেখো, আমার থেকে অনেক দূরে আছো তুমি, আমার এন্ড থেকে আমি আমার থেকে চেষ্টা করছি যতটা তোমাকে শর্টলিস্টেড করে দেওয়া যায়, যতটা মিনিমামের ভিতরে ম্যাক্সিমাম পড়ানো যায় আমি চেষ্টা করছি। কারণ বইয়ের শেষ নেই, একটা বই এরকম মোটা হয়, এরকম বড় বড় হয়, বা এগুলো থেকে শেষ নেই, একটা জিনিস নিয়ে একটা বড় বড় ব্লগ লেখা যায়, অনেক কিছু করা যেতে পারে, তাই তো। কিন্তু মিনিমামের ভেতরে ম্যাক্সিমাম করানোর আমি চেষ্টা করছি, তো মনোযোগ দিয়ে এগুলোই একটু দেখতে থাকো। পরেরটা দেখো, সুব্রহ্মণ্যম এস চন্দ্রশেখর, পদার্থবিদ্যায় 1983-তে তিনি নোবেল পেয়েছিলেন। এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অমর্ত্য সেনের নামটা, ভেরি 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 ইম্পর্টেন্ট। অমর্ত্য সেন হচ্ছে প্রথম ব্যক্তি ভারতীয়দের মধ্যে যিনি এখনো জীবিত আছেন, অমর্ত্য সেন। সেই অমর্ত্য সেন প্রথম ভারতীয়, অ্যান্ড তিনি প্রথম বাঙালি হিসাবে, প্রথম ভারতীয় বা প্রথম বাঙালি হিসাবে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। সালটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। সালটা কবে? 1998 সালে অমর্ত্য সেন প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া দেখো আরো ভেক্টর রামাকৃষ্ণন রসায়নে নোবেল পেয়েছিলেন 2009 সালে। কৈলাস সত্যার্থী অ্যান্ড মালালা ইউসুফজাই 2014 সালে শান্তিতে, মানে জয়েন্ট ভাবে, পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থী জয়েন্ট ভাবে 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়া অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যিনি 2019 সালে
অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। তো মোটামুটি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোই। সে এখান থেকে কোনগুলোকে তোমাদের বেশি করে পড়তে হবে সেগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পেয়েছিলেন, কোন ক্ষেত্রে পেয়েছিলেন এবং কত সালে পেয়েছিলেন। হরগোবিন্দ খুরানা কোন ক্ষেত্রে পেয়েছিলেন, এটা একটু গুরুত্বপূর্ণ। আর কিসের জন্য পেয়েছিলেন, ডিএনএ কোডের কাজ করেছিলেন তিনি, তার জন্য পেয়েছিলেন, এটা থেকে প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে চন্দ্রশেখর ভেক্টর রামান পদার্থবিদ্যায় তিনি নোবেল পেয়েছিলেন, সালটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অমর্ত্য সেন, তিনি কবে পেয়েছিলেন বা কোন ক্ষেত্রে পেয়েছিলেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বাকিগুলো তোমরা একটু চোখ বুলিয়ে রাখবে, এগুলো থেকে যে কোনো থেকে তোমাদের প্রশ্ন কিন্তু দিতে পারে, কারণ এক্সামিনার মন আমি বুঝে নেই সে কোথা থেকে প্রশ্ন দেবে। আমার এখান থেকে যতটা পারি আমি তোমাদের শর্টলিস্টেড করে দিলাম, এগুলো তোমরা পড়বে, যথেষ্ট এগুলো তোমাদের জন্য। এর ভেতর থেকে আশা করবো যদি প্রশ্ন এখান থেকে দিয়ে থাকে কমন 100% কমন পাবে এখান থেকে। নেক্সট দেখি, চলো নোবেল বিজয়ী, নোবেল পুরস্কার প্রতি বছর প্রদান করা হয়। তো 2023 সালে কে কে পেয়েছিলেন? হ্যাঁ, 2023 সালে কে কে পেয়েছিলেন? 2023 সালে পেয়েছিলেন কে কে দেখি। 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় আমরা জানি। 6টি ক্ষেত্র কি কি একটু বলে রাখি, সাহিত্য, শান্তি, অর্থনীতি, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন এবং পদার্থবিজ্ঞান। এর ভিতরে যেগুলো তোমাদের বিশেষ করে পড়ে রাখতে হবে সেগুলো হচ্ছে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। সাহিত্যে নোবেল পেয়েছিলেন, কে পেয়েছিলেন? জন ফসে। জন ফসে ইনি হচ্ছেন, বা ইয়ান ফসে ইনি হচ্ছেন সাহিত্যে নোবেল পেয়েছিলেন। নেক্সট হচ্ছে নার্গিস মোহাম্মদী, খুবই খুবই গুরুত্বপূর্ণ। নার্গিস মোহাম্মদী কোন ক্ষেত্রে পেয়েছিলেন? শান্তিতে পেয়েছিলেন। ক্লডিয়া গোল্ডিন অর্থনীতিতে পেয়েছিলেন। এই তিনটে জিনিস একটু বিশেষ করে মুখস্থ করতে হবে তোমাদের। এছাড়া বাকিগুলো তোমরা একটু দেখে রাখতে পারো, যেমন ক্যাটলিন কারিগো, ড্রু ওয়াইসম্যান, মুঙ্গিজি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি একিমভ, পিয়ের অ্যাগস্টিনি ও ফেরেঙ্কে ক্রাউন্স আর অ্যান হুইটলিয়ার। এগুলো নামগুলো খুবই কঠিন একটু নাম, কিন্তু তোমরা এই তিনটে যে সিঙ্গেল নাম আছে এই তিনটে সিঙ্গেল নামের উপরে একটু বেশি করে ফোকাস করবে। জন ফসে তিনি পেয়েছিলেন, বা ইয়ান ফসে ইনি পেয়েছিলেন সাহিত্য ক্ষেত্রে নোবেল পুরস্কার। অ্যান্ড নার্গিস মোহাম্মদী পেয়েছিলেন শান্তিতে, ইনি একজন ইরানের মানবাধিকার কর্মী, শান্তিতে পেয়েছিলেন। পরীক্ষায় আরেকটা প্রশ্ন হতে পারে যে নার্গিস মোহাম্মদী কোন দেশের মানবাধিকার কর্মী, তিনি হচ্ছেন ইরানের মানবাধিকার কর্মী। এছাড়া ক্লডিয়া গোল্ডিন যিনি অর্থনীতিতে পেয়েছিলেন। বাকিগুলো থেকে প্রশ্ন আসলেও যদি এরকম আসবে যে নিম্নলিখিতের মধ্যে কে 2023 সালে অর্থনীতি 2023 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পায়নি, এরকম ভাবে একটা প্রশ্ন দিতে পারে এবং দিয়ে সেখানে তিনজনের নাম দিয়ে একটা দিতে পারে যে উপরে সকলেই পেয়েছেন, অথবা একজন অন্য ব্যক্তির নাম তোমাদের দিয়ে দিতে পারে। কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটে নাম। চলো নেক্সট স্লাইডে আমি আসি। স্যার নোবেল পুরস্কার প্রত্যেক বছর প্রদান করা হয়? হ্যাঁ, প্রতি বছর প্রদান করা হয়, প্রতি বছর প্রদান করা হয় এটা। নেক্সট যে স্লাইডটা সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। প্রথমে কি বলেছিলাম, জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে আমাদের ভারতে প্রদান করা সর্বোচ্চ সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, নট সম্মান, সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কি, সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কারের নাম হচ্ছে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। এবারে দেখি জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে অনেকে অনেক রকম কিছু জানে, আমি এখানে সেই জিনিসগুলোই আবার দ্বিতীয়বার বলবো। অনেকে আমার অন্য ব্যাচের ক্লাসে দেখেছে আমি সেম জিনিসটা পড়িয়েছিলাম, কিন্তু আজকের ক্লাসটা আমরা আবার অন্যান্য কিছু জিনিস আলাদা আলাদা পড়বো। কি কি জিনিস দেখি। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, অলমোস্ট এখানে সকলেই জানে সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কি, জ্ঞানপীঠ। নেক্সট হচ্ছে এটা কবে প্রদান করা হয়েছিল। দেখো জ্ঞানপীঠ পুরস্কারটাকে এস্টাবলিশ করা হয়েছিল 1961-এ, ঠিক আছে, 1961-এ এটাকে দেওয়ার কথা ঘোষণা করা হয়, কিন্তু প্রদান করা হয়েছিল প্রথম কবে, সেটা হচ্ছে 1965 সালে এসে প্রথম কিন্তু জ্ঞানপীঠ পুরস্কারটাকে প্রদান করা হয়েছিল। ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয়, বিভিন্ন সাহিত্য ক্ষেত্রে, বিভিন্ন ভাষার ক্ষেত্রে এগুলোকে আলাদা আলাদাভাবে প্রদান করা হয়। কিন্তু এখান থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসে, জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন? কে ছিলেন প্রথম প্রাপক? মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ। কে ছিলেন? মালায়ালাম লেখক। মালায়ালাম ভাষাটা কোথায় বলা হয় বলতো? কোথাকার ভাষা মালায়ালাম? কেরলের ভাষা। কেরলের ভাষা হচ্ছে মালায়ালাম। তো জি শঙ্কর কুরুপ তাহলে তিনি কেরল অঞ্চল থেকে আসতেন। সো এই জি শঙ্কর কুরুপ মালায়ালাম লেখক ছিলেন, তিনি হচ্ছেন ফার্স্ট ব্যক্তি যিনি জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছিলেন। অ্যান্ড পরবর্তীতে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে কে পেয়েছিলেন। বাংলা সাহিত্যটা যেহেতু সেন্ট্রালের পরীক্ষা আসার চান্স
কম থাকে, তবু আমরা একটু জেনে রাখবো, তোমাদের অন্য ক্ষেত্রেও কাজে লাগবে। জিনিসটা কি, বাংলা সাহিত্যে প্রথম ব্যক্তি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কবে পেয়েছিলেন? 1966। দেখো এর ঠিক এক বছর পরে, 1965 এক বছর পর 1966 তিনি পেয়েছিলেন এই পুরস্কারটি। তার একটা উপন্যাস ছিল, উপন্যাসটির নাম হচ্ছে কি বলতো, তার উপন্যাস হচ্ছে গণদেবতা। গণদেবতা উপন্যাসের জন্য। কোনটির জন্য পেয়েছিল তিনি? গণদেবতা নামক একটা উপন্যাস, তার উপন্যাস ছিল, সেই উপন্যাসের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট যে জিনিসটা দেখি সেটা হচ্ছে এই বছরে বা 2023 সাল, আগের বছরে আমাদের 58তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছিল। এখানে দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়টা অতটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এখানে যে জিনিসটা সেটা হচ্ছে 58তম জ্ঞানপীঠ পুরস্কারটি কে পেয়েছিলেন। মনে হচ্ছে না, আছে আছে, ঠিক আছে। 58তম জ্ঞানপীঠ পুরস্কার কবে প্রদান করা হয়েছিল? 2023 সালে। এই পুরস্কারটি পেয়েছিলেন দুইজন লেখক। কে কে পেয়েছিলেন? একজনের নাম হচ্ছে পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্য। রামভদ্রাচার্য তিনি পেয়েছিলেন সংস্কৃত লেখার ক্ষেত্রে। আরেকটা নাম খুবই গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে উর্দু কবি ও গীতিকার গুলজার। গুলজার বা এনার প্রকৃত নাম হচ্ছে, প্রকৃত নাম কি বলতো গুলজারের? সম্পূরণ সিং কালরা। গুলজারের প্রকৃত নাম হচ্ছে সম্পূরণ সিং কালরা, তিনি পেয়েছিলেন। তো গুলজারের নামটা কিন্তু ইম্পর্টেন্ট, তিনি পেয়েছিলেন এই বছরে বা আগের বছরে আমাদের 58তম জ্ঞানপীঠ পুরস্কার। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা জ্ঞানপীঠ পুরস্কার সম্বন্ধে, সেটা হচ্ছে মহিলা প্রাপক প্রথম কে ছিলেন। ফার্স্ট ওমেন বা প্রথম মহিলা হিসাবে যিনি আমাদের এই জ্ঞানপীঠ পুরস্কারটি জিতেছিলেন, তার নাম হচ্ছে আমাদের বাংলার লেখিকা, বাংলা ভাষায় তিনি লিখতেন। তিনি ফার্স্ট ওমেন যিনি আমাদের ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক এবং প্রথম বাঙালি মহিলা হিসাবেও কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, যার নাম হচ্ছে আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী তার উপন্যাসের, বিখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি, পরীক্ষায় এসে থাকে কোন উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। প্রথম প্রতিশ্রুতির জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন 1976। তো জ্ঞানপীঠ পুরস্কারের এখানে এসে আমরা তিনটে সাল মনে রাখবো, বা দুটো সাল তোমাকে মনে রাখতেই হবে। একটা হচ্ছে কবে প্রথম প্রদান করা হয়েছিল, সালটা কবে প্রথম প্রদান করা হয়েছিল, 1965 এটাকে প্রথম প্রদান করা হয়। পরবর্তীতে এসে এটাকে প্রথম মহিলা প্রাপক হিসাবে কে পেয়েছিলেন? 1976 এসে পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। এই দুটো সাল তোমাকে একটু বিশেষ করে মনে রাখতে হবে। সালের যদি কথা বলা হয়, কোন সাল দুটো আমরা মনে রাখবো এখান থেকে, এই দুটো সাল একটু মনে রাখবো, 76-65 দুটো সাল। নেক্সট সাহিত্য একাডেমি পুরস্কার। চলো আমি একটু জল খেয়ে নিই, তোমরা করো এটা, দেখো। ওকে, 65টা কি হয়, 65-এ কি হয়? ও 65-এ প্রথম 1965-এ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছিল। আর 1976-এ এসে প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার বা প্রথম মহিলা, কোনো একজন মহিলাকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছিল, যিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী। আচ্ছা, সাহিত্য একাডেমি পুরস্কারে চলে আসি। সাহিত্য একাডেমি পুরস্কারটা কি? সাহিত্য একাডেমি পুরস্কার আমাদের ভারতীয় সংবিধানের 8ম তফসিল। ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল আছে? চলো একটু আমরা এর ক্লাসে চলে যাই। 12টি তফসিল আছে, তাই না? ভারতীয় সংবিধানে 12টি তফসিলের মধ্যে 8টি তফসিল যখন সংবিধান গৃহীত হয়েছিল বা সংবিধান যখন কার্যকর হয়েছিল তখন থেকে ছিল। সো এই 8টি তফসিলের মধ্যে 8ম তফসিল, তার আলোচ্য বিষয় কি? 8ম তফসিলে আলোচনা করা হয়েছে সংবিধানে স্বীকৃত ভাষা সমূহ সম্পর্কে। সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃত আছে? সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃত আছে বলো? 22টি ভাষা। সংবিধানে ল্যাঙ্গুয়েজ কতগুলি আছে? 22টি ভাষা আছে।
22টি ভাষার মধ্যে আমরা সেখানে হিন্দি, বাংলা, গুজরাটি, মালায়ালাম, কন্নড়, তামিল, তেলেগু এই সমস্ত ভাষা পাবো। এছাড়া বোড়ো, ডোগরি, নেপালি, কোঙ্কনি এসব ভাষা কিন্তু সংবিধান স্বীকৃত 22টি ভাষার মধ্যে আসে। এখানে দেখো রাজস্থানী এন্ড ইংরেজি, এটাকে আমাদের আবার সংবিধান সংশোধনের মানে রাজস্থানী ভাষা, এটাকে কিন্তু সংবিধানের ভাষার মধ্যে ধরা হয় না। 22টি ভাষা ছাড়াও ইংরেজি ও রাজস্থানী ভাষায় লেখকদেরকে বিশেষ কৃতিত্বের জন্য, তাদের মানে বিশেষ লেখার জন্য এই পুরস্কারটিকে প্রদান করা হয়। তো মানে মোট হচ্ছে 22টি সংবিধান স্বীকৃত ভাষা এবং তার সঙ্গে ইংরেজি ও রাজস্থানী ভাষার লেখকদেরকে কিন্তু প্রদান করা হয়ে থাকে এই সাহিত্য একাডেমি পুরস্কার। ওকে, সাহিত্য একাডেমি পুরস্কারটা কবে বলতো প্রদান করা হয়? সাহিত্য একাডেমি পুরস্কারের সঙ্গে ভারতরত্ন পুরস্কারের সংযোগ আছে। কিভাবে? এটাকেও কিন্তু ভারতরত্ন পুরস্কারটা যেমন 1954-এ প্রদান করা হয়েছিল, এটাকেও কিন্তু প্রদান করা হয়েছিল 1954-এ। সালটা যদি মনে না রাখতে পারো, ভারতরত্নের নামটা মনে রাখো। ভারতরত্ন যে বছর প্রদান করা হয় সেই বছর কিন্তু প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছিল। সাহিত্য একাডেমি পুরস্কারের প্রাপকদের আমরা কিছু নাম দেখে রাখবো, যেমন জীবনানন্দ দাশ, যাকে আমরা বলে থাকি রূপসী বাংলার কবি। তিনি অনেক উপন্যাস লিখেছিলেন, উপন্যাস নয়, বিভিন্ন কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন, কবিতা লিখতেন তিনি। সো জীবনানন্দ দাশ তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি বা বাংলা সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম ছিলেন কে? তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। 1955 সালে তিনি প্রথম ব্যক্তি হিসাবে কিন্তু বাংলা ভাষাতে তার লেখা কবিতা, শ্রেষ্ঠ কবিতা, এটা একটা তার লেখা কবিতা গ্রন্থের নাম বা কাব্যগ্রন্থের নাম শ্রেষ্ঠ কবিতা, তার জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন। পরীক্ষায় যে প্রশ্নটা বিশেষ করে পড়ে থাকে, যেহেতু তোমরা সেন্ট্রালে পরীক্ষা দিতে যাচ্ছ, সেক্ষেত্রে এই হিন্দি ভাষাটা, হিন্দি ভাষায় কে প্রথম পেয়েছিলেন? তার নাম হচ্ছে মাখনলাল চতুর্বেদী। নাম কি? মাখনলাল চতুর্বেদী। তার লেখা এটাও একটা কবিতা, এটাও একটা কবিতা, নাম হচ্ছে হিম তরঙ্গিনী। হিম তরঙ্গিনী কবিতার জন্য 1955-এ তিনি কিন্তু পেয়েছিলেন এই সাহিত্য একাডেমি পুরস্কার প্রথম। নেক্সট হচ্ছে ইংরেজি ভাষায় কে পেয়েছিলেন? আর কে নারায়ণ দ্য গাইড গ্রন্থের জন্য 1960 সালে। দ্য গাইড একটা উপন্যাস, দ্য গাইড একটা উপন্যাস, এই উপন্যাসের জন্য তিনি পেয়েছিলেন ইংরেজি ভাষায়। তো এই তিনটে বিশেষ করে মনে রাখতে হবে তোমাদের। এছাড়া আরো অন্যান্য ভাষায় আমি দিতে পারতাম, কিন্তু সেগুলো পড়া মানে ফিজুল, মানে পড়ে তেমন কোনো সেখান থেকে প্রশ্ন আসার চান্স নেই। তিনটে নাম একটু মনে রাখতে হবে। জীবনানন্দ দাশ প্রথম বাঙালি হিসেবে পেয়েছিলেন, হিন্দিতে মাখনলাল চতুর্বেদী পেয়েছিলেন, আরেকজন হচ্ছে ইংরেজিতে আর কে নারায়ণ। আর কে নারায়ণ তার দ্য গাইড গ্রন্থের জন্য পেয়েছিলেন 1960 সালে। নেক্সট চলো, বুকার পুরস্কার। এখানে দেখো প্রথমেই বলেছিলাম বুকার পুরস্কার একটা কি পুরস্কার বলতো? কোন ক্ষেত্রে প্রদান করা হয় বুকার পুরস্কারটিকে? বলে ফেলো, বুকার পুরস্কারটিকে কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সাহিত্য ক্ষেত্রে প্রদান করা হয়। কোন সাহিত্য? ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে প্রদান করা হয়। আচ্ছা, এটা একটা কি ধরনের পুরস্কার? এটা একটা বিদেশি পুরস্কার, এটাকে আমরা আন্তর্জাতিক পুরস্কার বলবো না। মানে এটা কোনো আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদান করা হয় না, এটা একটা কোনো দেশ থেকে প্রদান করা হয়। কোন দেশ থেকে? ব্রিটেন। ব্রিটেন থেকে এটাকে প্রদান করা হয়ে থাকে। দেখো, ইংরেজি সাহিত্যে সেরা উপন্যাসের জন্য বুকার পুরস্কার প্রদান করা হয়। কোন সাহিত্যে প্রদান করা হয়? সব লেখায় কিন্তু এটাকে দেওয়া হয় না। ইংরেজি উপন্যাস, ইংরেজি তুমি যদি কোনো নোবেল রচনা করে থাকো তার জন্য দেওয়া হবে বুকার পুরস্কার। ওকে, বুকার পুরস্কারটা কবে দেওয়া হয়েছিল? 1969 সালে প্রথম এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। 1969 সালটার সঙ্গে অনেক কিছু সম্পর্কিত, দেখো মিলিয়ে রাখবে একটু। যেমন বুকার পুরস্কার 1969-এ প্রথম প্রদান করা হয়, 1969-এ আবার প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, আমরা একদমই প্রথমে দেখেছি। সো বুকার পুরস্কারটা 1969-এ প্রথম দেওয়া হয়। নেক্সট দেখো, প্রথম প্রাপক যিনি ছিলেন তার নাম হচ্ছে PH নিউবি, যিনি ব্রিটেনের বাসিন্দা ছিলেন। সামথিং টু আনসার ফর নামক একটা গ্রন্থের জন্য, এটা একটা গ্রন্থ, সামথিং টু আনসার ফর নামক গ্রন্থের জন্য PH নিউবি ইনি হচ্ছেন প্রথম প্রাপক ছিলেন। ওকে, এবারে দেখো বুকার পুরস্কার থেকে যে প্রশ্নটি আসার চান্স বেশি সেটা হচ্ছে প্রথম ভারতীয় প্রাপক কে ছিলেন। ভেরি 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 ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে। প্রথম ভারতীয় হিসেবে কে আন্তর্জাতিক আন্তর্জাতিক নয়, ম্যান বুকার পুরস্কারটি পেয়েছিলেন? কে পেয়েছিলেন? স্যার সাংবাদিকতার জন্য দেওয়া হয় বুকার? না না সাবির আলী, সাংবাদিকতায় দেওয়া হয় না।
সাংবাদিকতায় দেওয়া হয় না, সাংবাদিকতায় দেওয়া হয়ে থাকে পুলিৎজার পুরস্কার। ওকে, প্রথম ভারতীয় বুকার পুরস্কার প্রাপক হলেন অরুন্ধতী রায় 1997 সালে। 1997 অরুন্ধতী রায় প্রথম পেয়েছিলেন এবং তার গ্রন্থের নাম হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য গড অফ স্মল থিংস এর লেখককে পরীক্ষায় আসার কিন্তু একটার প্রচুর চান্স আছে এবং পরীক্ষায় এসেছে অলরেডি, এটা অনেক পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। দ্য গড অফ স্মল থিংস এর রচয়িতাকে, এটা হচ্ছে রচয়িতা অরুন্ধতী রায়। বা এই প্রশ্নটা অনেকবার ঘুরে এসেছে যে দ্য গড অফ স্মল থিংস গ্রন্থের জন্য কে আন্তর্জাতিক আবার বলছি সরি মানে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে অরুন্ধতী রায় 1997। আচ্ছা, আমি বারবার একটা জিনিস এখানে ভুল করে বলে ফেলছি, যেটা হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। আন্তর্জাতিক বুকার পুরস্কারটা আলাদা, ঠিক আছে? আন্তর্জাতিক বুকার পুরস্কার এটা আবার আলাদা, কিন্তু আন্তর্জাতিক বুকার পুরস্কারটা এটা পরবর্তীতে, এটা কিন্তু 1969 প্রদান করা হয়নি। আন্তর্জাতিক বুকার পুরস্কারটা পরবর্তী সময় এটাকে প্রদান করা হয়েছে। কবে প্রদান করা হয়েছে? এটাকে 2005 সালে প্রদান করা হয়। ঠিক আছে, আমি এখানে তোমাদের একটু বুঝিয়ে দিই বিষয়টা। আন্তর্জাতিক বুকার পুরস্কার আর ম্যান বুকার পুরস্কার, মানে সাধারণ যে বুকার পুরস্কার, এই দুটোর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। আন্তর্জাতিক বুকার পুরস্কারটা একটা আন্তর্জাতিক সংস্থা থেকে প্রদান করা হয়, কিন্তু বুকার পুরস্কারটাকে প্রদান করা হয় কোথা থেকে? ব্রিটেন থেকে, আয়ারল্যান্ড বা ইংল্যান্ড থেকে এটাকে প্রদান করা হয়ে থাকে। আর এটার প্রথম প্রাপক ছিলেন PH নিউবি, 1969 প্রদান করা হয়েছিল, আর ওটা 2005 সালে প্রদান করা হয়। ওকে, এবারে দেখো, এই বুকার পুরস্কার কিন্তু শুধু অরুন্ধতী রায় তিনিই পাননি, এছাড়া আরো অনেকে এই বুকার পুরস্কারটি পেয়েছিলেন। ভারতীয়দের মধ্যে কে কে পেয়েছিলেন এই বুকার পুরস্কার দেখে রাখি। এছাড়া কিরণ দেশাই, নাম নিশ্চয়ই শুনেছো কিরণ দেশাই, তার গ্রন্থ দ্য ইনহেরিটেন্স অফ লস, পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে দ্য ইনহেরিটেন্স অফ লস গ্রন্থের রচয়িতা কে লিখেছিলেন? দ্য ইনহেরিটেন্স অফ লস গ্রন্থের রচয়িতা হচ্ছে কিরণ দেশাই। 2006 সালে তিনি এটার জন্য পেয়েছিলেন। আরেকটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, দ্য অরবিন্দ আগাদির লেখা দ্য হোয়াইট টাইগার কার লেখা? পরীক্ষায় কিন্তু আসতে পারে এই প্রশ্নটি। অরবিন্দ আদিগার লেখা দ্য হোয়াইট টাইগার গ্রন্থটি কার লেখা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। এই হোয়াইট টাইগারের উপরে পরবর্তী সময়ে আবার সিনেমাও তৈরি হয়েছিল। আচ্ছা, তোমরা কিন্তু ক্লাসটি কিছু জানাচ্ছ না, কিছু বুঝতে টুঝতে পারছো তো নাকি নাকি একদমই মানে কিছু না বুঝেই চলে যাচ্ছ? বলো, সকলে কমেন্ট করে জানাও, বুঝতে পারছো তো? দেখো, সেরকম কঠিন জিনিসও নয়, আবার সেরকম সহজ জিনিসও নয়। ভীষণ সহজ যে ভাববে সেও বোকা, যে ভীষণ কঠিন ভাববে সেও বোকা। এগুলো জাস্ট তাল মিলিয়ে পড়তে হবে, শর্ট লিস্টেড করে ইম্পর্টেন্সটা বুঝতে হবে শব্দের, তারপরে সেখান থেকে আমাদের প্রশ্ন বার করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো তো? ওকে, হ্যাঁ, পড়তে হবে, না পড়লে হবে না। দেখো, পড়া ছাড়া কিছু নেই, কন্টিনিউ করতে হবে পড়াটাকে। স্যার এত কিভাবে মনে রাখবো? কৌশিক বলছে। স্যার সিনেমার নাম কি? সিনেমার নামও হোয়াইট টাইগার, দ্য হোয়াইট টাইগার। হ্যাঁ, তো দ্য অরবিন্দ আদিগা তার লেখা গ্রন্থের নাম কি? দ্য হোয়াইট টাইগার। এই গ্রন্থের জন্য তিনি 2008 সালে, সালটা দেখো 2008 সালে, পরবর্তীতে তিনি 40তম বুকার পুরস্কার পেয়েছিলেন। এই 40তম বুকার পুরস্কারটা আমি কেন লিখেছি দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 40তম বুকার পুরস্কার কে পেয়েছিলেন? তোমাদের সাল না দিয়ে বা এরকম না দিয়ে বলতে পারে যে 40তম বুকার পুরস্কারটি কে পেয়েছিলেন, কারণ এর থেকে প্রশ্ন পরীক্ষায় এসে গেছে, এই জন্য আমি এটা বলছি। 40তম বুকার পুরস্কারটি কে পেয়েছিলেন? অরবিন্দ আদিগা পেয়েছিলেন দ্য হোয়াইট টাইগারের জন্য। নেক্সট দেখি, এবারে দেখো একটু খেলাধুলোর পুরস্কারে আসে। খেলাধুলোর পুরস্কারের মধ্যে আমরা তেমন কোনো পুরস্কার পাচ্ছি না যে ভীষণ মানে মেজর পুরস্কার। এখানে আমরা একটা পুরস্কার দেখবো, সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। বাকি যে পুরস্কারগুলো আছে, অর্জুন পুরস্কার বা অন্যান্য যে সমস্ত পুরস্কারগুলো আছে, BCCI পুরস্কার বা এগুলো তোমাদের একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে সেখান থেকে কালেক্ট করে নিতে হবে। বা কারেন্ট অ্যাফেয়ার্সে স্যার নিশ্চয়ই আলামিন স্যার যখন পুরস্কার প্রদান করা হয়েছিল এই বছরে ভারতের সরকার থেকে, মানে আন্তর্জাতিক যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, তার উপরে স্যার ক্লাস করিয়ে দিয়েছেন অলরেডি মনে হচ্ছে। তোমরা কেউ ইউটিউবে দেখে থাকলে বলবে, তো সেখানে তোমরা একটু সার্চ করে দেখে নিও। আমি এখান থেকে ভীষণ মানে এতে যাব না, মানে ডেপতে যাব না, আমি জাস্ট মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের উপরে একটু দেখে রাখবো। ওকে,
ঐশী ঘোষ 2008 সালের পর কেউ পায়নি, ইন্ডিয়ানদের মধ্যে কেউ পায়নি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে পেয়েছে অনেকে। ইন্ডিয়ানদের মধ্যে 2008 সালের পরে তেমন কেউ পায়নি। চলো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সম্বন্ধে অনেকে অনেক কিছু জানি। প্রথমে আমরা দেখবো মেজর ধ্যানচাঁদ কি। মেজর ধ্যানচাঁদ হচ্ছে, তাকে আমরা কি বলে থাকি, হকির ম্যাজিশিয়ান, হকির জাদুকর বলে থাকি মেজর ধ্যানচাঁদকে, তাই না? সো এই মেজর ধ্যানচাঁদের নামে নামাঙ্কিত এই পুরস্কারটি হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। এটা কি, তিনটে জিনিস আমরা এখানে, দুটো জিনিস একটু দেখেছি। একটা হচ্ছে প্রথম দেখেছি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান কি, জ্ঞানপীঠ পুরস্কার, সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। তারপরে চলে আসলাম ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান বা ক্রীড়া পুরস্কারের নাম কি, সেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আর যদি বলে সেকেন্ড বা দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে, সেটা হচ্ছে অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কার। দেখো, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটা কিন্তু এই জন্য একটু ইম্পর্টেন্স বেশি, কারণ এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড ক্রীড়া জগতে দেওয়া। এই পুরস্কারটি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পূর্ব নাম কিন্তু একটা আলাদা ছিল। পূর্ব নাম কি ছিল, আমাদের মানে আগের প্রাক্তন আমাদের ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, রাজীব গান্ধী, তার নামে নামাঙ্কিত ছিল এই পুরস্কারটি। এটার নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের পূর্ব নাম কি ছিল? কি ছিল? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ছিল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের পূর্ব নাম। এটাকে প্রথম প্রদান করা হয়েছিল 91-92 সালে। এটা 91-92 সালে প্রথম প্রদান করা হয়। এবারে দেখো কে পেয়েছিলেন প্রথম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কে পেয়েছিলেন? বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ কিন্তু প্রথম প্রাপক ছিলেন। রনিত মন্ডল অনেকক্ষণ ধরে স্প্যাম করছে। অবশ্যই তোমার কথা তুমি বলবে, তার আগে আমার এখানে লেখা আছে, তুমি বলবে তাই লেখা আছে সবকিছু, চাপ নেওয়ার কিছু নেই। দেখো, বিশ্বনাথ আনন্দ কে ছিলেন বলো তো? খেলাধুলোর ক্লাস যেহেতু করে দিয়েছি, কে ছিলেন বিশ্বনাথ আনন্দ? বলে ফেলো। তাপসী সাহা, দাবা। তিনি একজন দাবাড়ু ছিলেন। কেমন ছিলেন দাবাড়ু? তিনি হচ্ছেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার ছিলেন, তাই তো? বিশ্বনাথ আনন্দ ছিলেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার। সো দাবা গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দকে দেওয়া হয়েছিল 1991-92, অর্থাৎ প্রথম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, তখন এটার নাম ছিল, এটা তিনি প্রাপক ছিলেন। নেক্সট প্রশ্ন। এবারে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তথ্য তোমাদের বলে রাখি। এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটাকে 2023 সালে প্রদান করা হয়েছিল বিশেষ কৃতিত্বের জন্য, 2023 সালে। এটার 2023 সালের যদি আমরা দেখি, এটা 2023 সালে ক্রীড়া জগতে বিশেষ কৃতিত্বের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2023 ওয়াজ গিভেন টু ব্যাডমিন্টন প্লেয়ার। দুজন ব্যাডমিন্টন ডুয়োর আমি নাম বলেছিলাম। ব্যাডমিন্টন প্লেয়ার আমাদের ভারতে অনেক আছে, লক্ষ্য সেন, কাদম্বি শ্রীকান্ত, তারপরে সাইনা নেওয়াল, আমি এদের নাম তোমাদের বলেছিলাম। তারপরে হচ্ছে তোমার পিভি সিন্ধু, তাই তো? তো তার মধ্যে চিরাগ শেট্টি, সাত্বিক সাইরাজ, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এর নাম বলেছিলাম। এরা হচ্ছে দুজন ব্যাডমিন্টন ডুও, এবং এরা দুজন মিলে কি জিতেছিল বলতো? একটা প্রশ্ন আমি করেছিলাম। এরা দুজন মিলে একটা কিন্তু পুরুষ মানে একটা বিশেষ ক্রীড়া মেজর টুর্নামেন্ট জিতেছিল। প্রশ্নের মাধ্যমে করেছিলাম, এটা ভালো করে মনে করে দেখো। তো চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ, এদের দুজনকে কিন্তু দেওয়া হয়েছে। আরেকটা প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসার এখানে চান্স থাকতে পারে, যেটা হচ্ছে এই যে তোমার সাত্বিক সাইরাজ চিরাগ শেট্টির আগে 2022 সালে কে পেয়েছিলেন? 2022 সালে এই পুরস্কারটি কে পেয়েছিলেন? এটা থেকেও একটা প্রশ্ন হতে পারে, কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে, নাও হতে পারে। সো কে ছিলেন বলতো? কে পেয়েছিল বলো? এটা পেয়েছিলেন শরৎ কমল। কে পেয়েছিলেন? শরৎ কমল। শরৎ কমল কে? তিনি একজন টেবিল টেনিস তারকা, টেবিল টেনিস তারকা। ওকে, নেক্সট প্রশ্ন। চলো, নেক্সট আমরা যে অ্যাওয়ার্ডটাতে আসবো সেটা হচ্ছে পরমবীর চক্র। পরমবীর চক্রটা কি চক্র? পরমবীর হচ্ছে একটা ভারতের কি সম্মান? ভারতের একটা
ওকে, পরমবীর চক্রটা হচ্ছে একটা সামরিক সম্মান, তাই না? এটা সেনাবাহিনীর ক্ষেত্রে দেওয়া হয়। কি জন্য দেওয়া হয়? আত্মবলিদান, সেনাবাহিনীতে বিশেষ সেখানে কৃতিত্বের জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে পরমবীর চক্র। অর্থাৎ এটা সাহসিকতার ক্ষেত্রে আমরা বলতে পারি এই পুরস্কারটিকে দেওয়া হয়। অ্যান্ড এই পরমবীর চক্র থেকে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কি? পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। পরীক্ষায় এটা আসে। সামরিক সম্মান অনেকগুলো হয়ে থাকে, পরমবীর চক্র, অশোক চক্র, বীর চক্র, শৌর্য চক্র, এই ধরনের কিন্তু অনেক চক্র আছে। সো এখানে দেখো পরমবীর চক্র, পরমবীর চক্র হচ্ছে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। আচ্ছা, ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র হলে তাহলে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান কি? কি হবে যদি পরীক্ষায় ঘুরে প্রশ্ন আসে যে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? সেটাতে আমি আসছি পরে। দেখো 1950 সালে মেজর সোমনাথ শর্মাকে প্রথম প্রদান করা হয়েছিল পরমবীর চক্র। তো পরমবীর চক্রের প্রথম প্রাপক কে ছিলেন? মেজর সোমনাথ শর্মা, ইনি ছিলেন পরমবীর চক্রের প্রথম প্রাপক। ওকে, পরমবীর চক্রের প্রথম প্রাপক কে ছিলেন? মেজর সোমনাথ শর্মা। পরেরটা দেখো, সর্বশেষ প্রদান করা হয়েছিল কবে? 1999। এবারে দেখো 1999 এটাকে সর্বশেষ প্রদান করা হয়। কেন সর্বশেষ প্রদান 1999 ছিল? কারণ এই 1999 শেষ যুদ্ধ হয়েছিল ভারতে, এবং যুদ্ধক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য বা যুদ্ধক্ষেত্রে আত্মবলিদানের জন্যই কিন্তু এটাকে প্রদান করা হয়ে থাকে। ওকে, দেখো 1999 কি হয়েছিল? কার্গিল ওয়ার হয়েছিল, তাই না? তখন কিন্তু প্রদান করা হয়। 1999 প্রদান করা হয়েছিল অনেকের মধ্যে, তাদের মধ্যে আমি দুটো নাম এখানে লিখে দিচ্ছি। একজন হচ্ছে মনোজ কুমার, আরেকজন হচ্ছেন বিক্রম বাত্রা। নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, বিক্রম বাত্রা। বিক্রম বাত্রার নাম নিশ্চয়ই শুনেছো। শেরশাহ বলে কয়েকদিন আগে একটা সিনেমা এসেছিল, সেখানে সিদ্ধার্থ মালহোত্রা বিক্রম বাত্রার সেখানে জীবন কাহিনী নিয়ে সেখানে তোমাদের আলোচনা করা হয়েছিল, বা সেটা তার জীবন কাহিনীর উপরেই তৈরি হয়েছিল। তো বিক্রম বাত্রা এবং মনোজ কুমার এদেরকে প্রদান করা হয়েছিল কিন্তু এই পুরস্কারটিকে 1999 সর্বশেষ। এবারে দেখো এই ক্ষেত্রে আরো কিন্তু অন্যান্য বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়ে থাকে এই মানে আমাদের সামরিক ক্ষেত্রে। কি কি পুরস্কার? পুরস্কারের মধ্যে আমরা দেখতে পাবো ভারতীয় সামরিক ক্ষেত্রে উল্লেখযোগ্য কয়েকটি সম্মান হলো পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্র, অশোক চক্র এবং কীর্তি চক্র। কি কি চক্র? পরমবীর এটা হচ্ছে সর্বোচ্চ, ফার্স্ট মানে সর্বোচ্চ সামরিক সম্মান, আর এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি তাহলে? ভুল করে অনেকে পরীক্ষায় যদি প্রশ্ন আসে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি, অনেকে অশোক চক্র করে দেবে, অনেকে তোমার হচ্ছে বীর চক্র করে দেয়। কিন্তু মনে রাখবে মহাবীর চক্র এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান, আর বীর চক্র হচ্ছে তৃতীয়। আমি এখানে পরপর সাজিয়ে রেখেছি। তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে কোনটি? সেটা হচ্ছে বীর চক্র, আর বাকিগুলো হচ্ছে অশোক চক্র এবং কীর্তি চক্র। এবারে এই দেখো প্রথম তিনটি পরমবীর চক্র, মহাবীর চক্র এবং বীর চক্রের ভিতরে একটা কিন্তু সিমিলারিটি আছে। কি বলতো? এগুলো কবে প্রদান করা হয়েছিল এটার মধ্যে একটা সিমিলারিটি আছে। কি সিমিলারিটি? কি সিমিলারিটি? এই তিনটিকেই একই বছরে প্রদান করা হয়। 1950 কিন্তু এই তিনটিকে প্রথম প্রদান করা হয়েছিল। তিনটিকে প্রথম প্রদান করা হয়েছিল 1950। কিন্তু অশোক চক্রটা আবার পরবর্তীতে 1952 প্রথম প্রদান করা হয়েছিল অশোক চক্রটা। এইগুলোকে সব প্রদান করা হয় প্রথম 1950। পরমবীর চক্র, মহাবীর চক্র, বীর চক্রগুলোকে। নিশ্চয়ই ক্লিয়ার আশা করব। স্যার মক টেস্ট নেবেন? অবশ্যই নেব, কেন নেব না। নেক্সট দেখো যে পুরস্কারটাতে আসবো সেটা হচ্ছে রমন ম্যাগসেসে। আজকের ক্লাসে অনেকগুলো পুরস্কার একসাথে, আমি একটা ক্লাসে এগুলো নিয়ে একটা ক্লাসে এক একটা আলোচনা করলে ভালো হয়, নোবেল নিয়ে একটা আলাদা ক্লাস করলে ভালো হয়, কিন্তু সংক্ষেপে মিনিমাম মানে টাইমের ভিতরে ম্যাক্সিমাম আমরা কভার করার চেষ্টা করছি। স্যার এতগুলো মনে রাখতে হবে? অবশ্যই মনে রাখতে হবে, কেন রাখতে পারবে না তুমি? এগুলো থেকে যে কোনো থেকে প্রশ্ন আসতে পারে, জাস্ট ইম্পর্টেন্ট গুলোই আমি এখানে তুলে এনেছি। কার ক্লাস? 5 মিনিট এক্সট্রা টাইম। ওকে, পরের যে পুরস্কারটাতে আসছি সেটা হচ্ছে রমন ম্যাগসেসে পুরস্কার।
ম্যাগসেসে পুরস্কার সম্বন্ধে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে 1958 সালে ম্যাগসেসে পুরস্কার প্রথম প্রদান করা হয়। কিন্তু এটা থেকে তেমন কিছু প্রশ্ন হয় না ম্যাগসেসে পুরস্কার কবে প্রদান করা হয়েছিল। প্রশ্ন পরীক্ষায় এসে থাকে যে ম্যাগসেসে পুরস্কারটিকে কোথা থেকে প্রদান করা হয় বা কোন দেশ থেকে প্রদান করা হয়, কোন শহর থেকে প্রদান করা হয় ম্যাগসেসে পুরস্কার, এটা থেকে একটা প্রশ্ন হয়। আর একটা হয়ে থাকে ম্যাগসেসে পুরস্কার প্রথম কে পেয়েছিলেন, এখান থেকে এই দুটো প্রশ্ন আমরা পেয়ে থাকি। দেখো ম্যাগসেসে পুরস্কারটিকে প্রদান করা হয় ফিলিপাইন্স থেকে। ফিলিপাইন্স দেশটা আমি কোথায় বলেছিলাম যেদিন দেশ নিয়ে কথা বলেছিলাম, এটা অবস্থিত কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়াতে। এটা একটা দ্বীপ রাষ্ট্র, তাই না, প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই ফিলিপাইন্স। ফিলিপাইন্সের রাজধানী কি? এটা রাজধানী হচ্ছে, রাজধানী কি ফিলিপাইন্সের বলো? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সেখানে সদর দপ্তর আছে ফিলিপাইন্সে। দ্বিতীয় যে আমাদের এশিয়ান গেমস সেটাও সেখানে আয়োজিত হয়েছিল। কি হবে? ফিলিপাইন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা। সো ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে কিন্তু এটা অবস্থিত, বা ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা থেকে এটাকে প্রদান করা হয়ে থাকে এই পুরস্কারটিকে। ওকে, এবারে দেখো এই পুরস্কারটিকে প্রদান করা হয় ফিলিপাইন্সের সপ্তম রাষ্ট্রপতি। ফিলিপাইন্সের যিনি সপ্তম রাষ্ট্রপতি ছিলেন তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে রমন ম্যাগসেসে। রমন ম্যাগসেসের নামে এটা নামাঙ্কিত। ইনি হচ্ছেন ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। রমন ম্যাগসেসে পুরস্কারটিকে এশিয়ার নোবেল বলা হয়। তো আমরা একটা সুন্দর তথ্য পেলাম এখানে। এশিয়ার নোবেল কাকে বলা হয়ে থাকে? এশিয়ার নোবেল বলা হয়ে থাকে রমন ম্যাগসেসে পুরস্কারটিকে বলা হয়ে থাকে এশিয়ার নোবেল। হাইলাইট করে রাখো, এশিয়ার নোবেল কাকে বলা হয়ে থাকে? এটা হচ্ছে রমন ম্যাগসেসে পুরস্কারটিকে বলা হয়। এবারে দেখো একজনের প্রশ্ন আসছে, স্যার রমন ম্যাগসেসে পুরস্কার কাদের প্রদান করা হয়? রমন ম্যাগসেসে পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয়। এটা কোনো একটা মানে একটা ক্ষেত্রে নয়। যেমন আমাদের ভারতরত্ন পুরস্কার বা আমাদের যে তোমার হচ্ছে পদ্ম পুরস্কার, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য, হ্যাঁ, বিভিন্ন সমাজকর্মী কর্মকাণ্ডের জন্য, বা বিভিন্ন তোমার হচ্ছে সেটা একটা ব্যবসায়িক ক্ষেত্র হতে পারে, সেখানে তার বিশেষ কৃতিত্বের জন্য, বা কোনো একটা আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে তার বিশেষ কৃতিত্বের জন্য, এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এটাকে প্রদান করা হয়। এটার কোনো মানে একটা স্পেসিফিক আছে, তাদের হয়তো মানে যে বুক আছে বা সেখানে যে ল আছে সেখানে হয়তো বলা আছে, কিন্তু এরকম মানে বলা হয়নি যে একটা ক্ষেত্রেই প্রদান করা হয়। এটা অনেকগুলো ক্ষেত্রে প্রদান করা হয় রমন ম্যাগসেসে পুরস্কার। হ্যাঁ, এটার প্রথম প্রাপক ছিলেন আচার্য বিনোবা ভাবে। কে ছিলেন প্রথম প্রাপক? এটা আচার্য বিনোবা ভাবে। এবারে অনেকে বলবে, স্যার বিনোবা ভাবে তাহলে কবে পেয়েছিল পুরস্কারটি? বিনোবা ভাবে প্রথম প্রাপক ছিলেন এবং 1958 তিনি কিন্তু প্রথম পেয়েছিলেন। 1958 সালে আচার্য বিনোবা ভাবে, ইনি বর্তমানে যে অন্ধ্র তেলেঙ্গানা অঞ্চল আছে ওখানে একটা আন্দোলন করেছিলেন। ইনি একজন গান্ধীপন্থী নেতা ছিলেন বিনোবা ভাবে। ইনি একটা আন্দোলন করেছিলেন, আন্দোলনটার নাম হচ্ছে ভূদান আন্দোলন। জমিদারি প্রথার বিরুদ্ধে আন্দোলনটা ছিল। সেই ভূদান আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য, তার এই বিশেষ কাজের জন্য তাকে কিন্তু এই রমন ম্যাগসেসে পুরস্কারটি দেওয়া হয়েছিল 1958-এ। এছাড়া ভারতের মধ্যে অনেকেই কিন্তু রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছে, প্রচুর লোক। সো আমরা জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট নাম দেখবো। যেমন হচ্ছে সত্যজিৎ রায় পেয়েছিলেন কবে? সত্যজিৎ রায় পেয়েছিলেন 1967-এ। পরীক্ষায় আসতে পারে এটা। সত্যজিৎ রায় কবে পেয়েছিলেন? সত্যজিৎ রায় পেয়েছিলেন 1967-এ। সত্যজিৎ রায়ের দুটি তোমার হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার থেকে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে তিনি কবে অস্কার পেয়েছিলেন, আরেকটা প্রশ্ন হতে পারে তিনি কবে রমন ম্যাগসেসে পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন 1967-এ। আর হচ্ছে 2016 সালে টি.এম. কৃষ্ণ পেয়েছিলেন। সোনাম ওয়াংচুক, নামটা তোমরা নিশ্চয়ই শুনেছো, সোনাম ওয়াংচুক। তিনি সম্প্রতিকালে মানে হচ্ছে নিউজে শিরোনামেও ছিলেন সোনাম ওয়াংচুক। তো সোনাম ওয়াংচুকের নামটাও ইম্পর্টেন্ট কিন্তু। তিনি পেয়েছিলেন 2018 সালে রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন সোনাম ওয়াংচুক। আর রবিশ কুমার, ইনি একজন ভারতীয় জার্নালিস্ট। তিনি সর্বশেষ 2019 সালে কিন্তু রবিশ কুমারকে দেওয়া হয়েছিল রমন ম্যাগসেসে পুরস্কার। ওকে, পরেরটা দেখো। এবং অন্যান্য আরো অনেকে পেয়েছিলেন। তো এখানে বিশেষ করে নামের মধ্যে আমরা সোনাম ওয়াংচুকের নাম, সত্যজিৎ রায়, সবচেয়ে ইম্পর্টেন্ট যে নাম সেটা হচ্ছে ভূদান আন্দোলনে নেতৃত্বকারী বিনোবা ভাবে প্রথম প্রাপক ছিলেন। আমি একটু দ্রুত করব কারণ এরপরে আমার অন্য স্যারের ক্লাস আছে, আমার স্টুডিওটা ছাড়তে হবে। লাস্ট যে স্লাইডটাতে আসছি সেটা হচ্ছে পুলিৎজার পুরস্কার। স্যার আজ এমসিকিউ হবে না, দেখো টাইম পার হয়ে গেছে। এমসিকিউ করানোর ইচ্ছা ছিল, তো বেশি এমসিকিউ নেই, 4-5টা এমসিকিউ করানোর ইচ্ছা ছিল, আমি চেষ্টা করব করানোর। 1917 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়তে নিউ ইয়র্কে অবস্থিত, এটা মনে রাখবে। এটা কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক শহরে অবস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।
এটা কলম্বিয়া দেশে নয় আবার, কিন্তু কেউ যেন কলম্বিয়া দেশ ভেবো না, কলম্বিয়া দেশ বলে একটা আলাদা দেশ আছে, কিন্তু এই ইউনিভার্সিটিতে অবস্থিত নিউ ইয়র্ক শহরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে প্রদান করা হয়ে থাকে এই পুরস্কারটিকে। এটা প্রদান করা হয়ে থাকে সাংবাদিক জোসেফ পুলিৎজার। সাংবাদিক জোসেফ পুলিৎজার ইনি একজন মার্কিন সাংবাদিক, একজন জার্নালিস্ট ছিলেন জোসেফ পুলিৎজার, তার নামে নামাঙ্কিত। আর এটা সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখবে, এটার প্রথম প্রাপক যিনি ছিলেন ভারতীয়দের মধ্যে, তার নাম হচ্ছে গোবিন্দ বিহারী লাল। প্রথম পুলিৎজার পুরস্কার কে পেয়েছিলেন? গোবিন্দ বিহারী লাল। এখানে এই জিনিসটা একটু মনে রাখলে কিন্তু যথেষ্ট হবে, এইটাই মনে রাখবে তোমরা। আর কোথা থেকে প্রদান করা হয়? কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এটাকে প্রদান করা হয়। পুলিৎজার পুরস্কার আর রমন ম্যাগসেসে পুরস্কারের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে, এই দুটো কিন্তু আলাদা জিনিস। রমন ম্যাগসেসে প্রদান করা হয় ফিলিপাইন্স থেকে, পুলিৎজার পুরস্কারটিকে প্রদান করা হয় কোথা থেকে? সেটা হচ্ছে প্রদান করা হয়ে থেকে নিউ ইয়র্ক থেকে। চলো কয়েকটা প্রশ্ন তোমাদের একটু করিয়ে রাখি। যেমন প্রথম প্রশ্ন, নিম্নের কোন পুরস্কার সঙ্গীত ক্ষেত্রে প্রদান করা হয় না? তানসেন সম্মান, গ্র্যামি অ্যাওয়ার্ড, কালিদাস সম্মান এন্ড পুরস্কার। এই প্রশ্নটা আউট অফ সিলেবাস কোশ্চেন, কারণ আমি এখনো এই জিনিসটা করাইনি তোমাদের, তবু চেষ্টা করো তোমরা। যারা ফুটবল খেলা দেখে তারা এই প্রশ্নটার উত্তর করতে পারবে। ফুটবল খেলায় একটা পুরস্কার দেওয়া হয় থাকে পুস্কাস অ্যাওয়ার্ড, ফুটবল খেলায় দেওয়া হয়। প্রতি বছর সবচেয়ে যে সেরা গোল করে থাকে, প্রতি বছর সমগ্র পৃথিবীর মধ্যে যে সবচেয়ে সেরা গোল করে থাকে তাকে একটা পুরস্কার প্রদান করা হয়, সেটার নাম হচ্ছে পুস্কাস অ্যাওয়ার্ড। সো পুস্কাস অ্যাওয়ার্ডটাকে প্রদান করা হয় ফুটবলে, এটাকে ফুটবল ক্ষেত্রে প্রদান করা হয়। ফুটবল ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার দেওয়া হয় থাকে, ব্যালন ডি'র, পুস্কাস অ্যাওয়ার্ড, গোল্ডেন বুট অ্যান্ড হচ্ছে গোল্ডেন বল, এই সমস্ত পুরস্কার হয়ে থাকে। যার মধ্যে পুস্কাস অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়? এটা 2007 সালে সম্ভবত প্রথম প্রদান করা হয়েছিল, এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, একটু চেক করে নিও তোমরা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে হচ্ছে এটা প্রথম প্রাপক ছিলেন, 2007-এ এটা প্রদান করা হয়েছিল প্রথম। সো এই পুস্কাস পুরস্কারটি হচ্ছে ফুটবল ক্ষেত্রে প্রদান করা হয়, ঠিক আছে? এটা পরেরটা, অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? করাও 5টা প্রশ্ন। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই না? তো এটা কে ছিলেন? এই তো পারছো তো তোমরা। প্রথম ভারতীয় অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন, ইনি হচ্ছেন প্রথম ভারতীয় হিসেবে পেয়েছিলেন। আচ্ছা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ইনিও কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সূত্রে তিনি সেখান থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে। কবে বলতো? 2019-এ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পেয়েছিলেন নোবেল পুরস্কার। কৈলাস সত্যার্থী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, কবে বলতো? শান্তিতে কবে নোবেল পুরস্কার পায়? ইনি হচ্ছেন 2014 সালে। 2014 সালে যৌথভাবে মালালা ইউসুফজাই তার সঙ্গে যৌথভাবে নোবেল পেয়েছিলেন। ওকে, বিনোবা ভাবে একটু আগে বললাম, আচার্য বিনোবা ভাবে, তিনি হচ্ছেন ফার্স্ট ব্যক্তি যিনি রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, নিম্নের কোন ফুটবলার সবচেয়ে বেশি বার ব্যালন ডি'র জেতার রেকর্ড করেন? ব্যালন ডি'র, একটু আগে বলছিলাম ব্যালন ডি'র পুরস্কারটিকে দেওয়া হয়ে থাকে কোন ক্ষেত্রে? এটাকে দেওয়া হয়ে থাকে ফুটবলের ক্ষেত্রে, ফুটবলের ক্ষেত্রে। অ্যান্ড এই ব্যালন ডি'র পুরস্কারটি সবথেকে বেশি বার কে দিতেছেন? জিনেদিন জিদান। আচ্ছা, এই ব্যালন ডি'র পুরস্কারটি মনে রাখবে এটা ফ্রান্স থেকে প্রদান করা, এটা ফ্রান্সের থেকে প্রদান করা হয়। ব্যালন ডি'র সংস্থা একটা ফ্রান্সের সংস্থা, এখান থেকে প্রদান করা হয়। আর যিনি সব থেকে বেশিবার পেয়েছেন তিনি হচ্ছেন লিওনেল মেসি, তিনি পেয়েছেন সবচেয়ে বেশিবার, আর্জেন্টাইন ফুটবলার। চলো এখানে একটা তথ্য দেখে রাখি, 1956 সাল থেকে ফরাসি ফুটবল ম্যাগাজিন, আচ্ছা ব্যালন ডি'র হচ্ছে একটা ফুটবল ম্যাগাজিনের নাম, অ্যান্ড এই ফুটবল ম্যাগাজিন, ফরাসি ফুটবল ম্যাগাজিন এই ব্যালন ডি'র পুরস্কারটিকে প্রদান করছে। ওকে, আর সব থেকে বেশিবার এই পুরস্কারটি পেয়েছেন কে? লিওনেল মেসি, তিনি পেয়েছেন সব থেকে বেশিবার ব্যালন ডি'র পুরস্কার। কতবার? 8 বার পেয়েছেন লিওনেল মেসি এই ব্যালন ডি'র পুরস্কারটি। দ্বিতীয় স্থানে সম্ভবত আছে আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তিনি তার কটা, কেউ যদি ফুটবল খেলা এখানে দেখে সে বলতে পারো তার কটা বলতো আছে ব্যালন ডি'র? 5টি মনে হচ্ছে আমার, 5টি আছে না ব্যালন ডি'র, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসির 8টি। স্যার রোনাল্ডোর কি 6টি নয় 5টি, আমার মানে সম্পূর্ণভাবে মনে নেই, কিন্তু 8টি হচ্ছে লিওনেল মেসির, এটা মনে রাখবে 8টি। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে কে পুলিৎজার পুরস্কার লাভ করেন? পুলিৎজার পুরস্কারটি প্রথম ভারতীয় হিসাবে কে পেয়েছিলেন? পুলিৎজার পুরস্কার জোসেফ পুলিৎজারের নামে নামাঙ্কিত, একটু আগেই বলেছিলাম, আর জোসেফ পুলিৎজারের নামে নামাঙ্কিত পুলিৎজার পুরস্কারটি কোথা থেকে প্রদান করা হয়?
কোথা থেকে প্রদান করা হয় পুলিৎজার পুরস্কার? নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। আরেকবার কান খুলে শুনে রাখো, পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের ক্ষেত্রে। অ্যান্ড পুলিৎজার পুরস্কারটিকে প্রদান করা হয় নিউ ইয়র্ক শহরের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে 1917 সালে প্রথম কিন্তু এটাকে প্রদান করা হয়েছিল। অ্যান্ড প্রথম ভারতীয় হিসাবে যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন গোবিন্দ বিহারী লাল। কবে পেয়েছিলেন? 1937 সালে প্রথম ভারতীয় হিসাবে গোবিন্দ বিহারী লাল এই পুরস্কার জেতেন। পরেরটা লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের, নিচের কে বা কোন সংস্থা 3 বার নোবেল পুরস্কার অর্জন করেছেন? 3 বার নোবেল পুরস্কার পেয়েছেন এমন একটা সংস্থা আছে, সেটা কোনটি? 2 বার নোবেল পুরস্কার এর রেকর্ড আমরা শুনেছি, অনেকে পেয়েছেন 2 বার নোবেল পুরস্কার, যেমন ফ্রেডরিক স্যাঙ্গার, জন বার্ডিন, তারপরে হচ্ছে লিনাস পাউলিং, মেরি কুরি, এরা 2 বার করে নোবেল পুরস্কার পেয়েছে। কিন্তু এখানে একটা সংস্থা আছে যারা 3 বার নোবেল পুরস্কার পেয়েছে। কারা তারা? তারা হচ্ছে আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি 3 বার নোবেল পুরস্কার পেয়েছেন। অ্যান্ড এই সংস্থা বা কোনো একটা ব্যক্তিগতভাবে বা কোনো সংস্থাভাবে সব থেকে বেশি নোবেল পুরস্কার পাওয়ার রেকর্ড হচ্ছে কাদের? আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডে। অ্যান্ড এই আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা যে 3 বার নোবেল পুরস্কার পেয়েছে সেটা হচ্ছে 1917, 1944 অ্যান্ড 1963 সালে 3 বার নোবেল পুরস্কার এটা জিতেছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে তথ্য তোমাদের বলে রাখি, পরীক্ষায় একটা প্রশ্ন তোমরা পেতে পারো যে প্রথম মহিলা কে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমি এখানে লিখে দিচ্ছি, আর আমি এখান থেকে কন্টিনিউ করব না, পরের দিনের ক্লাসে ওটা করে দেবো অবশ্যই। প্রথম মহিলা নোবেল প্রাপক কে ছিলেন? পরীক্ষায় একটা প্রশ্ন তোমরা পেতে পারো। আর একটা হচ্ছে প্রথম ব্যক্তি যিনি 2টি নোবেল পায়, এরকম একটা প্রশ্ন পেতে পারো। আরেকটা পেতে পারো পদার্থ বিদ্যায় 2টি নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? আচ্ছা, এগুলো আমি পরের দিনে ক্লাসে বলে দেবো, এখানে লেখার জায়গা নেই, আমি এটা পরের দিনে ক্লাসের চেষ্টা করব বলার। এই দুটো একটু জেনে রাখো। প্রথম মহিলা হিসাবে কে বলতো নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি হচ্ছেন মেরি কুরি। মেরি কুরি। নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়েছিল? কবে প্রদান করা হয়েছিল নোবেল পুরস্কার? 1901 সালে প্রথম প্রদান করা হয়। আর প্রথম মহিলা হিসেবে মেরি কুরি পদার্থবিদ্যায় 1903 সালে, মানে প্রথম যে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল তার পরের বছর, ঠিক তার পরের বছর অর্থাৎ 1903 সালে গিয়ে প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি কুরি। আর 1901 সালে যদি বলা হয় প্রথম নোবেল পুরস্কার পদার্থবিদ্যায় কে পেয়েছিল বলতো? পদার্থবিদ্যায় 1901 সালে নোবেল পুরস্কার কে পেয়েছিল? এক্স রশ্মি যিনি আবিষ্কার করেছিলেন উইলহেম রন্টজেন, তিনি পেয়েছিলেন পদার্থবিদ্যায় প্রথম ব্যক্তি হিসাবে নোবেল পুরস্কার, অর্থাৎ প্রথম পুরুষ বা প্রথম নোবেল পুরস্কার পদার্থবিদ্যায় পেয়েছিলেন রন্টজেন 1901 সালে। আর 2003 সালে এসে মেরি কুরি, তিনি পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন বা প্রথম মহিলা হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অ্যান্ড এই প্রথম ব্যক্তি হিসাবে যিনি 2টি নোবেল পুরস্কার পায় তিনি কে? তিনি হচ্ছেন মেরি কুরি। মেরি কুরির অনেক রেকর্ড আছে। মেরি কুরি প্রথম ব্যক্তি হিসাবে, প্রথম মহিলা হিসাবে নোবেল পায়, প্রথম ব্যক্তি হিসাবে 2টো নোবেল পেয়েছিল। অ্যান্ড তারা প্রথম, তার যিনি মানে স্বামী ছিলেন বা তার যিনি দম্পতি ছিলেন, তারা দুজন, তার নাম হচ্ছে পিয়ের কুরি, মেরি কুরি অ্যান্ড পিয়ের কুরি, তারা প্রথম দম্পতি যারা দম্পতি মিলে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এরকম রেকর্ড তাদের মধ্যে আছে। সো মেরি কুরি 2টে নোবেল পেয়েছিলেন, একটা হচ্ছে 1903 সালে, আরেকটা পেয়েছিলেন 1911 সালে রসায়ন বিদ্যায়। এই 2টি ক্ষেত্রে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1903 অ্যান্ড 11-তে। ওকে, চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করি। অনেক সময় ধরে আলোচনা করে দিলাম অনেক কিছু, আশা করবো আই হোপ ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। অ্যান্ড এরকম ইন্টারেস্টিং ক্লাস থাকবে অবশ্যই। আমি সময় তো আমার একটা ক্লাস 4-5 ঘন্টা দিলে ভালো হয়, কিন্তু আমি সময় যথেষ্ট কম নিতে হয়, অন্যান্য স্যারেদের ক্লাস থাকে, কিন্তু কিছু করার নেই। চলো ক্লাসটা শেষ করে, আলোচনা করার এখন অনেক কিছু ছিল, অনেক পুরস্কার আছে, জানি না পরের দিনের ক্লাসে আমি সেগুলোকে কভার করাতে পারবো কিনা, চেষ্টা করবো কভার করানোর। ওকে, আর একটা মাত্র ক্লাসের উপর থেকে করাবো, বেশি ক্লাস আমি নেব না এর উপর থেকে সময়। ভালো থাকবে, পরের দিনের ক্লাসে আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণের জন্য
আমি তোমাদের এইখান থেকে দেখো এগুলো তোমরা লিখে নেবে। আর পিডিএফ এর ভরসায় যেন থেকো না কোনোদিন। পিডিএফ আমি কোনোদিন আপলোড নাও করতে পারি, বা কোনোদিন এগুলোকে আপলোড না মানে এতগুলোকে নাও দেওয়া হতে পারে, কারণ তোমাদের টেস্ট করার জন্য তোমরা কতটা লিখছো, কতটা তোমরা নিজেদের কিন্তু লিখতে হবে। পিডিএফ এর আশায় কোনোদিন বসে থেকো না, ফার্স্ট বলে দিচ্ছি। কোনোদিন যেন এসে চেঁচামেচি করো না যে স্যার এটা বাদ চলে গেলো, এটা কেন পিডিএফ এ দিলেন না। দেখো পিডিএফ এ এত কিছু দেওয়ার কোনো কথাই ছিল না, হ্যাঁ, কিন্তু আমি এগুলো দিচ্ছি তোমাদের, আমি তোমাদের লিখে দিচ্ছি, এত সুন্দর করে সব কিছু দিচ্ছি। তোমরা যদি মেহনত না করো, তোমরা যদি না লেখো, এগুলো দেওয়া আমার বেকার হবে, ফোনে পড়ে থাকবে, ফাও ফাও ফোনে পড়ে থাকবে, তাই না? সো আর একটা কথা বলি, অনেকে এখানে একটা জিনিস বলে স্যার প্রিন্ট করব, পিডিএফটাকে প্রিন্ট করব। পিডিএফটাকে প্রিন্ট করার কোনো দরকার নেই, কেউ প্রিন্ট করার কথা চিন্তা করবে না একবারও। ফালতু প্রিন্ট করা হবে, তোমার টাকা নষ্ট হবে, ফালতু প্রিন্ট করে কোনো দরকার নেই। পিডিএফ দেখে খাতায় লিখবে, লেখা একটু প্র্যাকটিস কর, লেখা একটু প্র্যাকটিস করো। আমি বারবার একটা কথা বলি, আমি ক্লাসেও বলেছি কিনা জানি না, আর ঋত্বিক ঘটকের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। ঋত্বিক ঘটক বলতো যে ভাবো বাঙালি ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আর আমার একটা নাড়া থাকে বা আমার একটা ন্যারেটিভ থাকে, যেটা হচ্ছে লেখো স্টুডেন্টস, লেখো, লেখা প্র্যাকটিস করো। লেখাকে একটা ভীষণ জিনিস, লেখার মতো একটা মানে ভালো জিনিস কিছু নেই। লেখা লিখলে না মানে প্রচুর জিনিস তোমার মাথায় নোট হতে থাকবে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস, চলো শেষ করি আজকে আমি ক্লাসটি। ভালো থাকবে সকলে, পরের দিনে ক্লাসে দেখা হবে সুন্দর কিছু আর কিছু টপিক নিয়ে। সেখানে আমরা অস্কার পুরস্কার, ভারতরত্ন পুরস্কার, তারপরে পদ্ম পুরস্কার নিয়ে আলোচনা তো করবোই, এবং অন্যান্য পুরস্কার সেখানে থাকছে। তো টাটা, ভালো থাকবে সকলে, বাই।